ওটাই কেউ জয়েন করছে না কেন? আমি বললাম তো, দেখি অভিদা তো ফোনই ধরছে না। হ্যালো সুবিধা মানে বনবাসে চলে গেছে। হ্যালো হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ হ্যালো স্যার, যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, তোমার অভিদাকে আওয়াজটা ফোন তোমার কর। আওয়াজটা আমার কাছে আসছে না। মিনিট। দেখি। এক মিনিট দাঁড়াও, ডিভাইস রেডি করি। বাকিরা আসুক। স্যার শুনতে পাচ্ছেন? তোমার হ্যালো তোমাদের কথা শোনা যাচ্ছে না কেন, কি যেন আমার হেডফোনটা প্রবলেম হচ্ছে তার মানে। হ্যালো। এবার শোনা যাচ্ছে, শুনতে এবার পাচ্ছিস শোনা আমার যাচ্ছে। কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, তোমাদের সবার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি ঠিক আমি। আছে স্যার, না শুনতে ঠিক আছে পাচ্ছেন তো? ঠিক আছে। হ্যাঁ অভিদাকে হ্যাঁ হ্যাঁ, ফোন সব শোনা কর। যাচ্ছে অ্যাকচুয়ালি। আরে ফোন তো 3বার ফোন করে ফেলেছি, দাঁড়া তাহলে আরেকবার মানে স্যার করছি। অভিদা মনে হয় স্যার বনবাসে গেছে। কোনো সে আগের ঠিক দিনের আছে, মতো। অসুবিধা নেই। স্যার সে আগের দিনের মতো অবস্থা। আমি আর অভিরূপ দা ছিলাম, হুম, আজকে আমি আর সৌরভ থাকছি। ঠিক আছে, অসুবিধা নেই কিছু। ঠিক আছে। আসলে সুবিধা, সব সুবিধারই একটা সমস্যা থাকে জানো তো। এই যে ধরো আমরা যে রেকর্ডিংটা করি না, এইটা অ্যাকচুয়ালি তোমাদের কাছে বিশাল বড় ফেসিলিটি। আবার উল্টো দিকে তোমাদের কাছে কিন্তু একটা বহুত বড় সমস্যাও। কারণ তোমরা জানো যে ক্লাস তো হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলতে থাকছে, ওতে কোনো তোমাদের প্রবলেম হবে। যাই হোক থাক, স্যার একটা তারপর ওই সত্যি কথা সময়। কি বলবো বলুন তো স্যার? হ্যাঁ বলো। একটা সত্যি কথা যেটা হচ্ছে, হুম। এই ক্লাসটাই স্যার মানে মানে যেই ক্লাসটা আমরা করছি এটাতে স্যার বুঝে নেওয়াই ভালো। রেকর্ডিং এ স্যার অতটা কি বলুন তো, ওটা হুম। রিভিশনের জন্য রেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং এ স্যার ওটা দেখ। বোঝা যায় না। হ্যাঁ, এবার রেকর্ডিং এর ব্যাপার আছে, ঠিক আছে। যে ক্লাস না করেছে সে রেকর্ডিং বুঝবে কি করে, তাই না? যে হ্যাঁ ক্লাস করবে সেই রেকর্ডিং বুঝতে পারবে। তো দেখো, মেনলি আমরা যে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে, আমরা আগের দিন পড়েছিলাম, ঠিক আছে। আমরা আগের দিন কি পড়েছিলাম বলো তো? আমরা আগের দিন পড়েছিলাম সিঙ্গেল স্টেজ। স্যার অভিদা জয়েন করছে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল স্টেজ ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার। তো স্যার দেখা যাচ্ছে না কিন্তু। ও সরি 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 সরি, আরে তো 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 অভিদা দেবর যদি কি বললে না, তুমি নাকি বনবাসে গেছে। আমি বলিনি। দাঁড়া। সিঙ্গেল স্টেজ ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। তো দেখো, এই জিনিসটাতে আমরা পড়বো আজকে। তো আগের দিন আমরা এই ব্যাপারটাই পড়েছিলাম। তো বেসিক, আমি একটা বেসিক থেকে ডেভেলপমেন্টটা যদি শুরু করি, আমরা ট্রানজিস্টারের যে সিম্বলটা দেখেছিলাম, ঠিক আছে। দিস ওয়াজ আওয়ার বেসিক ট্রানজিস্টার সিম্বল, ঠিক আছে। আমি ট্রানজিস্টারের সিম্বল থেকে শুরু করছি। তো সেই ট্রানজিস্টারের সিম্বলটা বেসিক্যালি আমরা এইভাবে মার্কিং করেছিলাম সবার আগে। একটা ছিল কালেক্টর, একটা ছিল বেস, আর একটা ছিল এমিটার, ঠিক আছে। এবার এইটা থেকে আমরা প্রথমে কি করেছিলাম, প্রথমে এটাকে আমরা একটা বায়াসিং এর ব্যবস্থা করেছিলাম। বায়াসিং মানে কি বলতো? বায়াসিং মানে কি? ট্রানজিস্টারের বায়াসিং মানে কি বোঝায়? স্যার রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস, এটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি জিজ্ঞেস করছি। ধরো এনপিএন একটা ট্রানজিস্টার আছে, তো এইটা যদি কালেক্টর হয়, এটা সাপোজ বেস টার্মিনাল, এটা সাপোজ এমিটার টার্মিনাল, সাপোজ দিস ইজ এমিটার টার্মিনাল, সাপোজ দিস ইজ কালেক্টর টার্মিনাল, এই বেস টার্মিনাল, এন্ড সাপোজ দিস ইজ কালেক্টর টার্মিনাল। তো এখানে আমরা এই বায়াসিংটার মিনিংটা কি আবিষ্কার করেছিলাম? বায়াসিং এর মিনিংটা আবিষ্কার করেছিলাম যে এই যে জাংশনটা ছিল, এটাকে আমরা কি বলছিলাম? জেসিবি বা জেসি, যেটাকে আমরা বলছিলাম কালেক্টর জাংশন। আর এই জাংশনটা কি ছিল? এমিটার জাংশন, তাই না? জেই বা জেইবি যাই বল। তো এই এই যে জাংশন গুলো রয়েছে, এই জাংশন গুলোর একটা পার্টিকুলার পোলারিটিতে আমাকে ভোল্টেজ সাপ্লাই দিতে হচ্ছিল, তাই না?
তো কোনটা কি পোলারিটিতে রয়েছে, কোনটাকে কি বায়াস করতে হচ্ছে, তার উপর ভিত্তি করে আমরা এখানে কিন্তু ভোল্টেজ সাপ্লাই কানেকশন করেছিলাম। তো যেমন ধরো ফর এক্সাম্পল আমরা যেটা জানি যে বেসের মধ্যে দিয়ে যে কারেন্টটা ঢুকছিল আর কালেক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা এন্টার করছিল, সেই দুটো কারেন্টের সামেশন আমরা এমিটারের থ্রু দিয়ে পাচ্ছিলাম। এটা আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা বুঝেছিলাম। তো এরপর আমরা কি দেখলাম, এরপর আমরা দেখলাম একে বায়াসিং করার জন্য আমরা বিভিন্ন সার্কিট ব্যবহার করেছি। তার মধ্যে একটা সার্কিট আমরা কি ইউজ করেছিলাম, ভোল্টেজ ডিভাইডার বায়াস বলে একটা সার্কিট আমরা এরকম ইউজ করেছিলাম। তো সেখানে ভোল্টেজ ডিভাইডার বায়াসের মধ্যে আমরা কি করেছিলাম না, ভোল্টেজ ডিভাইডার বায়াসের মধ্যে কালেক্টর টার্মিনালে এরকম ভাবে আমি সাপ্লাই দিয়েছিলাম। এখানে সাপোজ একটা প্লাস ভিসিসি সোর্স আছে, ঠিক আছে। এই সমস্ত আন্ডারস্ট্যান্ডিং গুলো আমার কাজে লাগবে একসাথে। এবার আস্তে আস্তে দেখো জিনিসটা বড় হচ্ছে। তো এইখানে আমি এটা ছিল আমার কাছে বেস টার্মিনাল, এটা ছিল আমার কাছে এমিটার টার্মিনাল, ঠিক আছে। এমিটার টার্মিনালে একটা রেজিস্ট্যান্স সাপোজ আর ই লাগিয়েছিলাম। এখানে একটা আমি রেজিস্ট্যান্স ইউজ করেছিলাম, দিয়ে এটাকে আমি গ্রাউন্ড করে দিয়েছিলাম, ঠিক আছে। আর এইটার নাম দিয়েছিলাম আরসি, কালেক্টর রেজিস্ট্যান্স। এইটা একটা আর1 নাম দিয়েছিলাম, এটাকে আর2 নাম দিয়েছিলাম। সেক্ষেত্রে এইটা ছিল আমার কাছে ইনপুট, দ্যাট ইজ আইবি বা বেস কারেন্ট যেটা আমরা বলছিলাম, ঠিক আছে। আমরা এখানে এখন আর অন্য কোনো নেমিং ইউজ করছি না, আপাতত জাস্ট বেস কারেন্ট বলে ছেড়ে দিচ্ছি। ওই টাইপ 5 সমস্ত পরে লিখছি। তো এটাও ছিল আমাদের কাছে বেস কারেন্ট। এখান থেকে আমাদের আসছিল কালেক্টর কারেন্ট, আর এখান থেকে আমাদের ফ্লো হচ্ছিল এমিটার কারেন্ট। দিস ওয়াজ আওয়ার ভোল্টেজ ডিভাইডার বায়াস। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা দেখেছিলাম যে এই কালেক্টর জাংশনে মানে কালেক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট এন্টার করাতে হয়, ফরসে এদিকে যদি কারেন্ট পাঠাতে হয়, এদিকে যদি কারেন্ট পাঠাতে হয়, আর এই ডাইরেকশনেও যদি কারেন্ট এন্টার করে, তার ফলে আমাকে এমিটারের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো পসিবল, তাই তো। তার মানে এখান দিয়ে যদি আমি দেখি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে কালেক্টর কারেন্ট যেদিক দিয়ে ফ্লো করছে সেদিকে অ্যাকচুয়ালি এন লাগানো আছে। তার মানে কালেক্টর জাংশন যেটা ছিল দ্যাট ওয়াজ বেসিক্যালি, বলো কি বায়াস ছিল, রিভার্স বায়াস ছিল না ফরওয়ার্ড বায়াস ছিল? দেখো রিভার্স। রিভার্স বায়াস ছিল, ঠিক আছে। আর এইদিকে তোমার এমিটার জাংশন যেটা ছিল সেটা কি ছিল, ফরওয়ার্ড বায়াস ছিল, তাই তো। তো এইটা আমরা অ্যাক্টিভ জোন হিসেবে আইডেন্টিফাই করেছিলাম, যে অ্যাক্টিভ জোনের মধ্যে একটা ট্রানজিস্টর কাজ করবে। তো এইখানেও আমি সেম কাজটা করেছি, ঠিক আছে। এইখানেও আমরা সেম কাজটাই করেছি, এই বায়াসিং এর কাজটাই করেছি, জাস্ট এরকম একটা টিপিক্যাল সার্কিট অ্যারেঞ্জমেন্ট আমরা ইউজ করেছি। তো এই বেস অ্যাকচুয়ালি আমার কাছে ইনপুট, আর এইখানে কালেক্টর, এখান থেকে আমরা বেসিক্যালি নিয়ে থাকি আউটপুট। সো সাপোজ দিস, এই ভোল্টেজটাকে আমি কি ধরবো, সাপোজ এটাকে আমি লিখছি, তোমাদের একটা ভোল্টেজের মার্কিং করা শিখেছিলাম, মনে থাকবে হয়তো। এটা যদি কালেক্টর টার্মিনাল হয়ে থাকে, এটা যদি এমিটার টার্মিনাল হয়ে থাকে, তো অ্যাকচুয়ালি এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাই সেটাকে আমরা কি বলি, ভিসিই বলে থাকি, তাই না। আর এর মধ্যে দিয়ে তো একটা কালেক্টর কারেন্ট ফ্লো হচ্ছে, সাপোজ এনি কালেক্টর কারেন্ট আইসি ইজ ফ্লোয়িং। আপাতত আমি এটাকে জাস্ট ক্যাপিটাল আই ক্যাপিটাল সি দিয়ে রিপ্রেজেন্ট করছি, কারণ এখানে আমি কোনো সোর্স যেহেতু দেখাইনি, তো আমি ক্যাপিটাল আই ক্যাপিটাল সি দিয়ে শো করছি। তো এটা ছিল আমাদের কাছে বায়াসিং। তো এটা ছিল আমাদের কাছে ট্রানজিস্টর সিম্বল। তারপর ট্রানজিস্টর সিম্বলটার থেকে আমরা এখানে বায়াসিং, ট্রানজিস্টর বায়াসিং দেখিয়েছিলাম, বায়াসিং নিয়ে পড়েছিলাম, যেটার নাম দিয়েছিলাম আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াস, ভোল্টেজ ডিভাইডার বায়াস, ঠিক আছে। আর এইখান থেকে নেক্সট স্টেজে আমরা কি করেছিলাম, নেক্সট স্টেজে আমরা দেখলাম যে এখানে আমরা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার তৈরি করার জন্য বিভিন্ন ক্ষেত্রে, দেখো এইখানে যে সার্কিটটা আছে, এই সার্কিটের মধ্যে কেবলমাত্র ডিসি সাপ্লাই আছে, কেবলমাত্র এই একটাই সোর্স প্লাস ভিসিসি আমরা ব্যবহার করেছি। বা বায়াসিং এর জন্য যে সার্কিটটা দরকার তার মধ্যে আমরা কেবলমাত্র কি ইউজ করেছিলাম, একটা ডিসি সোর্স ইউজ করেছিলাম। এবারে এটাকে যখন মডিফাই করে আমরা একটা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার ডেভেলপমেন্ট করছি, তখন আমরা আগের দিন দেখেছি যে বেস টার্মিনালে আমরা কি করেছি, বলো বেস টার্মিনালে কি করেছি, কারোর মনে আছে? বলো, কারোর যদি মনে থেকে থাকে বলো। দেখো এই ডেভেলপমেন্টাল স্টেজগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, এই ডেভেলপমেন্টাল স্টেজগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কোনো জিনিস কিন্তু একবারে আসছে না, ঠিক আছে, আস্তে 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 কিরকম ডেভেলপমেন্ট হচ্ছে সেই জিনিসটা কিন্তু তোমাদের নোটিস করতে হবে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে আরই, এটাকে আমরা গ্রাউন্ড করে দিয়েছি, এই পার্টটা তো আমরা জানি। এবার কি করেছিলাম মনে করে দেখো। এক নম্বর হচ্ছে, বলো কি করেছিলাম,
ইনপুট কোথায় দিয়েছিলাম, এটা তো বেস টার্মিনাল, সাপোজ সে দিস ওয়াজ বেস টার্মিনাল, এটা যদি বেস টার্মিনাল হয়ে থাকে আমরা এখানে কি করেছিলাম বলো, মনে পড়ছে? কালকে আগের দিন করেছিলাম, চেষ্টা করো বলার। দেখো এখানে আমরা একটা এসি সোর্স কানেকশন করেছিলাম, তাই না? আর একটা হ্যাঁ স্যার, ক্যাপাসিটর কানেকশন করেছিলাম। ওই আর একটা ক্যাপাসিটর কানেক্ট, দাঁড়া এক মিনিট, বাদল জয়েন করবে? এখন জয়েন করো, এখন জয়েন করো। ঠিক আছে, ঠিক আছে, করো। স্যার দেখো ফোন করে এইখানে দেওয়া একটা যেতে ক্যাপাসিটর, বলছে। না না আমি ওকে ফোন করেছিলাম, ও ফোন মেসেজটা দেখেনি, ওই জন্য ফোন করেছিলাম। আচ্ছা এখানে একটা আমরা কি করেছিলাম, স্মল সিগন্যাল এসি সাপ্লাই দিয়েছিলাম, দিয়ে এদিকটাকে আমরা গ্রাউন্ড করে দিয়েছিলাম। দিস ইজ আওয়ার ইনপুট ভি ইন, বা মানে এটা হচ্ছে স্মল সিগন্যাল ইনপুট এসি সিগন্যাল, দিস ইজ এসি, এসি সিগন্যাল। আর এখানে আমরা একটা কাপলিং ক্যাপাসিটর ইউজ করেছিলাম, ঠিক আছে? কি ইউজ করেছিলাম? কাপলিং ক্যাপাসিটর। কাপলিং ক্যাপাসিটর কেন ইউজ করেছিলাম সেগুলো আসছি এক নম্বর। এই কাপলিং ক্যাপাসিটর ইউজ করার পিছনে মেন কারণটা কি ছিল বলো দেখি, কেউ যদি বলতে পারো, তারপর আমি বলছি। স্যার এসি দেখো দিয়েছেন তো এই, স্যার, ওই জন্য স্যার। হ্যাঁ, তো আমরা যেহেতু জানি যে ক্যাপাসিটরের মেন কাজ হচ্ছে ডিসিটাকে ব্লক করা, তো ডিসি ব্লকিং এর জন্যই মেনলি কিন্তু আমরা এখানে এই কাপলিং ক্যাপাসিটরটা ইউজ করেছি, যাতে কোনোভাবে যেন বায়াস কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো হতে না পারে, ডিসি সোর্স এর থ্রু দিয়ে যে কারেন্টটা সেটা যেন কোনোভাবে এইদিকে এসি সোর্সের সাথে মিক্স না হতে পারে, ঠিক আছে? সো টু ব্লক, এক কথায় বলতে গেলে টু ব্লক বায়াস ভোল্টেজ, বায়াস ডিসি ভোল্টেজ, ঠিক আছে? ডিসি ভোল্টেজ থেকে যেটা রয়েছে সেটা বায়াসটাকে আটকানোর জন্য। সেকেন্ড আমরা যেটা ইউজ করেছিলাম সেটাকে আমরা একটা বলেছিলাম এমিটার বাইপাস ক্যাপাসিটর, মানে এমিটারের অ্যাক্রসে এখানে আমরা একটা ক্যাপাসিটর কানেকশন করেছিলাম, ঠিক আছে? যেটাকে আমরা বলেছিলাম এমিটার বাইপাস ক্যাপাসিটর, সিই, এমিটার বাইপাস ক্যাপাসিটর। এবার প্রসঙ্গত এই এমিটার বাইপাস ক্যাপাসিটর ব্যবহার করার কারণটা কি ছিল? তার কারণটা হচ্ছে আমরা আগের দিন পড়েছিলাম যে এক্সি মানে কি, এক্সি মানে হচ্ছে 2 পাই এফসি, ক্যাপাসিটার স্যার। 1/2 পাই এফসি, ঠিক আছে? এক্সি মানে 1/2 পাই এফসি। এবার এইখানে যে ভোল্টেজ সোর্সটা আমি ব্যবহার করেছি, এখানে যে সোর্সটা আমি ইউজ করেছি, এই সোর্সের যে সিগন্যাল বা এই সোর্সের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা জেনারেলি বেশি হয়। তো ফ্রিকোয়েন্সিটা জেনারেলি স্মল সিগন্যাল যেহেতু বলেছি, তো ফ্রিকোয়েন্সিটা যেহেতু জেনারেলি তোমার বেশি হয়। তো সেই হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে তুমি দেখো এখানে যদি এফ এর ভ্যালু অ্যাপ্রোচ করে ইনফিনিটিকে, তাহলে কি হবে, এক্সিটা কি হয়ে যাবে, জিরোর কাছাকাছি অ্যাপ্রোচ করবে, মানে এক্সির ভ্যালুটা খুব ছোট হয়ে যাবে। তো এসি যে সিগন্যালটা রয়েছে সেই সিগন্যালটা যাতে এর মধ্যে দিয়ে পাস করে যায়, ঠিক আছে? এসি সিগন্যালটা যাতে এর মধ্যে দিয়ে পাস করে যায়, তো সেই জন্য আমরা এখানে এমিটার ক্যাপাসিটরটাকে, এমিটার বাইপাস ক্যাপাসিটরটাকে ব্যবহার করেছি, ঠিক আছে? স্যার একটা মানে কথা জিজ্ঞেস এসি, করবো, বলো। একটু বোকার মতন প্রশ্নটা বলছি, সিগন্যাল বলতে যে অনেক আগেও এরকম পড়েছি সিগন্যাল, হুম, আমার যেটুকুনি ধারণা সিগন্যাল মানে শুধু এলইডি টাইপের একটা লাইট হবে, হুম। ওটা স্পার্ক করবে। এখানে এমনি সিগন্যাল বলতে কি বোঝানো হয়? তুমি ধরো কথা বলছো, এটাকে কি বলবো? নয়েজ। ধরো তুমি যেটা কথা বলছো সেটাকে নয়েজ। কি বলবো? নয়েজ বলবে, ঠিক আছে? হ্যাঁ। নয়েজ ইজ অলসো সিগন্যাল। ইলেকট্রিক্যালের টার্মসে নয়েজ হচ্ছে একটা ডিস্ট্রাকশন, মানে একটা ডিস্টরশন, মানে ভেঙে যাওয়া বা অন্য কিছু একটা, ঠিক আছে? আর ইন জেনারেল সেন্সে যেটাকে আমরা সিগন্যাল বলে থাকি, সিগন্যাল মানে হচ্ছে কি, আমাদের যে কোনো ইনপুট, যে কোনো ধরনের, সে সাউন্ড হতে পারে, যে কোনো ইলেকট্রিক্যাল হতে পারে, সমস্তর একটা প্যাটার্ন আছে। প্যাটার্ন আছে মানে উইথ রেসপেক্ট টু টাইম তার একটা নেচারের চেঞ্জ আছে, ঠিক আছে? তো সেই নেচারের চেঞ্জটাকেই আমরা বলে থাকি হচ্ছে সিগন্যাল হিসাবে। সিগন্যাল মানে আর কিছুই না, ধরো এসির ক্ষেত্রে এসি সিগন্যাল বলতে পারি, ডিসির ক্ষেত্রে ডিসি সিগন্যাল বলতে পারি, ঠিক আছে? সিগন্যাল মানে হচ্ছে তার নেচার উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের তারপরে রেসপেক্টে ল্যাগ তার কি করা নেচার লিড আছে। করা এটাও? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলুন বলুন। টাইমের মানে রেসপেক্টে ল্যাগ তার যে করা, চেঞ্জটা। আচ্ছা আচ্ছা, ল্যাগ করা লিড করা এটাও একটা সিগন্যাল হতে পারে?
না, ল্যাগ করা লিড করা তো একটা তোমার কার্ভের নেচার। ধরো তোমার কাছে একটা ডিসি ফরসে, আমি এরকম একটা কথা বলছি, সাপোজ ধরো তোমার কাছে একটা এরকম একটা এসি সিগন্যাল আছে, ঠিক আছে। সাপোজ দিস ওয়াজ ইউর সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে, সাপ্লাই ভোল্টেজ, সাপোজ ধরো এটা ভি ইনটা সিগন্যাল আছে। সাপোজ ধরো তোমার কাছে এরকম একটা ভি ইন সিগন্যাল আছে উইথ রেসপেক্ট টু টাইম এদিকে রয়েছে। এবার এটাকে ল্যাগিং করা মানে কি, ধরো এর রেসপেক্টে এটাকে তো ল্যাগিং করতে পারবে না, কারণ সিগন্যালটা তো ফিক্স সিগন্যাল, এই সিগন্যালটা তো এর সাপেক্ষে মানে নিজের সাপেক্ষে ফিক্স। এবার তুমি এর রেসপেক্টে যে কারেন্টটা হলো তাকে ধরো এরকম একটা ল্যাগিং নেচারে দেখালে, দিস ক্যান বি পসিবল, এটা তুমি বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার ল্যাগিং মানে কি, ল্যাগিং মানে হচ্ছে এটা এর থেকে পিছিয়ে আছে, ঠিক আছে, দ্যাট ইজ দ্য নেচার। মানে যদি আমি এর সাপেক্ষে কে কম্পেয়ার করি তখন আমি বলবো যে দিস সিগন্যাল এই দিস সিগন্যাল ইয়েলো সিগন্যাল ইজ ল্যাগিং দি গ্রিন সিগন্যাল, ইয়েলো সিগন্যাল ইজ ল্যাগিং দি গ্রিন সিগন্যাল। বাট সিগন্যালটা কোনটা, সিগন্যালটা হচ্ছে এই যে টাইমের রেসপেক্টেড নেচারটা, ঠিক আছে, টাইমের রেসপেক্টে কার্ভের যে নেচারটা, মানে প্রত্যেকটা ইনস্ট্যান্টে তুমি তো ভোল্টেজের ভ্যালু সেম পাবে না, ঠিক আছে, সেই ব্যাপারটা। ঠিক আছে। তো এক্সি হচ্ছে আমার কাছে জিরো যদি মানে মানে ফ্রিকোয়েন্সি যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে আমাদের কাছে এক্সিটা কি হয়ে যাবে, নেগলিজেবল হয়ে যাবে বা জিরো হয়ে যাবে। তো ইন দ্যাট কেস এখান থেকে তোমার কারেন্টের ফ্লোটা পসিবল হবে। আর একটা থার্ড ক্যাপাসিটার আমরা ইউজ করেছিলাম, যেটাকে আমরা কাপলিং ক্যাপাসিটার বলেছিলাম নেক্সট স্টেজের সাথে। এটাও একটা কাপলিং ক্যাপাসিটার, ঠিক আছে, এবং এই কাপলিং ক্যাপাসিটার অ্যাক্রসে আমরা কিন্তু আউটপুটটা কালেক্ট করি, ভি জিরো বা আউটপুটটা কিন্তু আমরা এর অ্যাক্রসেই কালেক্ট করি। জেনারেলি এই ভি জিরো রিপ্রেজেন্টেশনটা এরকম ভাবে থাকে, এখানে একটা সোর্স থাকে আর এখানে একটা গ্রাউন্ড থাকে, মানে এই গ্রাউন্ডের রেসপেক্টে যে ভোল্টেজটা তুমি পাও দ্যাট ইজ আউটপুট ভোল্টেজ। আর এখানে কাপলিং ক্যাপাসিটারটার মেন উদ্দেশ্যটা কি, কাপলিং ক্যাপাসিটারের মেন উদ্দেশ্যটা খুব ভালো করে বোঝো। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি এটা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার, ঠিক কি ঠিক নয় বলো, সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার বলছি তো। হ্যাঁ স্যার। এবার দেখো, এক মিনিট, এই একটা সমস্যা, ও স্যার, কালারটা কেমন একটা হয়ে গেল স্যার। কালার কিচ্ছু হবে না, দাঁড়াও, তাকে করতেই হবে বেকার। দেখো এইখানে যে আমি প্রেজেন্টেশনটা ড্র করেছিলাম, এই যে এটা আমরা বলেছিলাম এখানে এর সঙ্গে একটা কাপল করবো, এটা মানেটা কি, এটার মানেটা হচ্ছে দেখাচ্ছি। এইখানে আমার কাছে ট্রানজিস্টর ছিল, এখানে আমাকে ভোল্টেজ ডিভাইডার বায়াস নেটওয়ার্ক ছিল, এটা আমাদের ভোল্টেজ ডিভাইডার বায়াস নেটওয়ার্ক ছিল। এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ডিভাইডার বায়াসের দুটো রেজিস্ট্যান্স R1 R2। এখানে ছিল এমিটার, ঠিক আছে, রেজিস্ট্যান্স RE। এটা ছিল আমার কাছে কালেক্টর রেজিস্ট্যান্স RC, এটা R1, এটা R2। এবার এখানে আমি কি করেছিলাম, আমি জাস্ট এই ব্লকটাকে একটুখানি কপি করবো, দাঁড়াও। এবার এখানে আমি কি করেছিলাম, এক্সারসাইজটা আমি পরে লাগাচ্ছি, এখানে আমি প্লাস ভিসিসি সাপ্লাই দিয়েছিলাম, প্লাস ভিসিসি সাপ্লাই দিয়েছিলাম। এই ইউনিটটাকে এবার আমি তিনটে কপি করলাম, ঠিক আছে। এবার দেখো আমি কি করার চেষ্টা করছি, আমি অ্যাকচুয়ালি তিনটে সিঙ্গেল স্টেজ ইউনিটকে নিয়েছি, ঠিক আছে, তিনটে সিঙ্গেল স্টেজ ইউনিটকে নিয়েছি। এবার সেই তিনটে সিঙ্গেল স্টেজ ইউনিটকে কিভাবে কানেকশন করছি দেখো, দেখো এখানে তো একটা ক্যাপাসিটার লাগানো ছিল, যেটাকে আমি বলছিলাম কাপলিং ক্যাপাসিটার, যেখান থেকে আমি আউটপুট নিচ্ছিলাম। সেই আউটপুটটাকে আমি কি করতে পারি, আই ক্যান ফিড ইট ব্যাক টু দ্য নেক্সট ইনপুট। এখানে আমার যে কাপলিং ক্যাপাসিটারটা ছিল, এটাকে আমি এখানে ফিডব্যাক করতে পারি অ্যাজ এন ইনপুট, ঠিক আছে। তো এইভাবে আমরা লাস্ট যে আউটপুটটা নেবো সেই আউটপুটটা আমরা এখান থেকে নিতে পারি, ঠিক আছে। দেখো এখানে আমরা কি করলাম, এখানে আমরা ভোল্টেজ সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করলাম। কিভাবে অ্যাম্পলিফাই করলাম দেখো, আর আনুষঙ্গিক জিনিসগুলো আমি একটু ড্র করে নিই। যেমন ধরো আমার এখানে যে এসি সিগন্যালটা ছিল, এখানে স্মল সিগন্যাল যেটাকে আমি অ্যাম্পলিফাই করতে চেষ্টা করেছি, ঠিক আছে, এটা গ্রাউন্ড ছিল। আর এটার সাথে সাথে এখানে ছিল এমিটার বাইপাস ক্যাপাসিটার, এমিটার বাইপাস ক্যাপাসিটার। এটা তো সব জায়গায় কমন, এটা সব জায়গাতেই থাকে, এমিটার বাইপাস ক্যাপাসিটার, ঠিক আছে।
এখান থেকে এসি ক্যাপাসিটরটা স্যার? এইগুলো হচ্ছে এসি ক্যাপাসিটার, হ্যাঁ, মানে প্রত্যেকটা এসি ক্যাপাসিটার, আমি জাস্ট এটাকে ড্র করলাম আর ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। হ্যাঁ। তো এইটা হচ্ছে, এই দুটোকে আমরা বলছি কি কাপলিং ক্যাপাসিটার হিসাবে, আর এটাকে আমি বলছি এমিটার বাইপাস ক্যাপাসিটার হিসাবে বলছি, এমিটার বাইপাস ক্যাপাসিটার হিসাবে বলছি। তো এইভাবে আমরা কি করি, মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার ডিজাইন করি, ঠিক আছে? এইভাবে আমরা কি করি, মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার ডিজাইন করি। দেখো এইটা হচ্ছে আমার মেন ইনপুট, আর এইটা হচ্ছে আমার মেন আউটপুট, মানে ভি জিরোটা কোত্থেকে নিচ্ছি, এখান থেকে নিচ্ছি। এইবার আমি বললাম যে এইখানে যে ইনপুট সাইডে বেসে ইনপুটে যে কাপলিং ক্যাপাসিটরটা ছিল, তার কাজটা মেনলি কি ছিল, তার কাজটা মেনলি ছিল ডিসিটাকে ব্লক করা, মানে বায়াসিং ভোল্টেজটা যাতে কোনোভাবে এদিকে না আসতে পারে, ঠিক আছে? তো সেইটাকে আটকানো ছিল কাপলিং ক্যাপাসিটরের মেন কাজ। এবার এমিটার বাইপাস ক্যাপাসিটরের ক্ষেত্রে কি দেখলাম, যে এক্সট্রা যে ভোল্টেজটা ছিল, সরি এসি যে ভোল্টেজটা ছিল, সেই এসি ভোল্টেজটা যাতে এর থ্রু দিয়ে পাস হয়ে যায়, এই ক্যাপাসিটরের থ্রু দিয়ে পাস হয়ে যায়, সেইটাকে আমাকে টেক কেয়ার করার জন্য আমাকে এটা দরকার পড়লো। আর এই কাপলিং ক্যাপাসিটরটা কেন দরকার পড়লো, যদি সাপোজ ধরো কাপলিং ক্যাপাসিটরটা না থাকে, ভালো করে বুঝবে ব্যাপারটা, যদি কোনো কারণে কাপলিং ক্যাপাসিটরটা না থাকে তাহলে কি হবে? তাহলে দেখো, আমি যদি এই দুটো পয়েন্টকে শর্ট করে দিই, এই দুটো পয়েন্টকে যদি শর্ট করে দিই, তাহলে এইখানকার যে ভোল্টেজটা, সাপোজ ধরো দিস ইজ এ সোর্স, এখানে একটা কারেন্টের ফ্লো হচ্ছে, আর এই দুটো পয়েন্ট যদি শর্ট হয়ে যায়, তাহলে এই সোর্সের কারেন্ট কিন্তু এই দিকেও চলে আসবে। তার মানে দের ইজ এ বায়াসিং প্রবলেম দ্যাট উইল অ্যারাইজ, মানে বায়াসিং এর জন্য একটা ইস্যু তৈরি হবে। মানে এই ভোল্টেজ সোর্সটা কেবলমাত্র এই দিকে নিচের দিকে আর কারেন্ট পাঠাবে না, এই দিকেও কারেন্ট পাঠিয়ে দেবে, ঠিক আছে? হুইচ ইজ আনডিজায়ার্ড, ঠিক আছে? এইটা আমাদের কাছে কিন্তু দরকার নেই। ভালো করে বোঝো আমি কি বলছি। যদি ক্যাপাসিটরটা না থাকে তাহলে কিন্তু এই ডাইরেকশনে ডিসি কারেন্টের ফ্লো হওয়া শুরু হবে, হুইচ ইজ আনডিজায়ারেবল। কেন আনডিজায়ারেবল? তার কারণ হচ্ছে আমি চাইছি যে এই যে সিগন্যালটা আছে, সেই এসি সিগন্যালটাই কেবলমাত্র অ্যাম্পলিফাইড হয়ে এদিকে আসুক, আমি চাই না কোনো ডিসি সিগন্যাল এদিকে আসুক, ঠিক আছে? যদি আমি এটা মানে লাগিয়ে দিই, সেক্ষেত্রে কি হচ্ছে, ডিসি বায়াসটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এক কথা তুমি এরকম ভাবে বলতে পারো যে ডিসি বায়াসটা আমার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে আউটপুট ভোল্টেজ বলো বা ডিসি বায়াস, সেটা পরিবর্তন করছে, ঠিক আছে? দেখো এই পয়েন্টটা ক্লিয়ার হলো কিনা বলো। এই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, আমি আরো একবার অন্যভাবেও বলবো, এটা চিন্তা নেই। এই পয়েন্ট অ্যাকচুয়ালি কি, এই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার, এইটাকেই আমরা বলি হচ্ছে মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার, মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। বলো এটা সোজা কি সোজা নয়, বলো। দেখো, সোজা স্যার। হ্যাঁ, তো বাকি দুজন কি বুঝতে পারছে তো আদৌ নাকি? দেখ, হ্যাঁ স্যার, দিচ্ছি তো। হ্যাঁ স্যার। আচ্ছা, তার কারণ কি যে হচ্ছে বলেন স্যার? হ্যাঁ কি যে বলেন, হ্যাঁ। তো এই যে ব্যাপারটা হচ্ছে, এই এই মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারটা এরকম ভাবে বলার পিছনে অনেক কারণ রয়েছে। সেটা হচ্ছে, এবার তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুব ভালো করে বুঝবে। সেটা হচ্ছে, দেখো একলা আছে, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, খাটনি কমে গেল আমার। আচ্ছা, এবার দেখো, এই খাটনি কমানোর পিছনে একটা কারণ আছে। ধরো এই যে ডিভাইডার বায়াসটা ছিল, এইখানে তোমাদের একটা পয়েন্ট আমি এবার বলবো, সেটা হচ্ছে যে তোমাদের একদম শুরুর দিকে বলেছিলাম যে এখানে যে এসি সিগন্যালটা আমি দিই, এখানে যে এসি সিগন্যালটা আমি দিই ভায়া দ্য কাপলিং ক্যাপাসিটার, এই সিগন্যালের ওয়েভ শেপটা, ঠিক আছে, এই সিগন্যালের ওয়েভ শেপটা সাপোজ ধরো এইরকম একটা হয়। যদি এরকম একটা হয়, তাহলে এইখানে যে আউটপুটটা আমি অ্যাটেন্ড করছিলাম, দ্যাট আউটপুট ইজ অ্যাকচুয়ালি 180 ডিগ্রি ফেজ শিফটেড, 180 ডিগ্রি ফেজ শিফটিং হয়ে থাকে, ঠিক আছে? তো এই পয়েন্টটা কেন হয় সেটা নিয়ে আমি তোমাদের বলবো। এটাকে জেনারেলি বলে হচ্ছে ফেজ রিভার্সাল, ফেজ রিভার্সাল, ঠিক আছে? সো ফেজ রিভার্সাল মানে কি সেটা একটু আমরা এবার বুঝবো। দেখো, তোমাদের আগের পয়েন্টটা ক্লিয়ার হয়েছে, এরপর কিন্তু আমি এই পয়েন্টটা বলছি। ফেজ রিভার্সালটা হচ্ছে নেক্সট টপিক। এখানে আমরা প্রথমে তাহলে কি দেখলাম, ফার্স্টে আমরা দেখলাম একটা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার কিভাবে তৈরি করে, সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার থেকে দেখলাম কিভাবে একটা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারের ডেভেলপমেন্ট হয়, যেখানে সিসি সিই সি আর এই সিসির যে কি কাজ সেটা দেখেছি। আর R1 R2 কাজ আমরা কি জানি, R1 R2 কাজটা হচ্ছে ট্রানজিস্টারে বায়াস প্রোভাইড করা,
ঠিক আছে। ভোল্টেজ ডিভাইডার বায়াস যেটা আমরা পড়েছিলাম, ট্রানজিস্টর বায়াসিং সার্কিট, সেটা প্রোভাইড করা। আর আরই আরসি তো জানা আছে, আরই ইজ দ্য এমিটার রেজিস্ট্যান্স এন্ড আরসি ইজ দ্য কালেক্টর রেজিস্ট্যান্স। তো এই এই দুটো পয়েন্ট হচ্ছে, এই তিনটে পয়েন্টকে আমরা মার্জ করে আমরা কিন্তু এটা পড়লাম। তো এখান থেকে তোমরা যদি কিছু নোট করতে চাও তো এই পয়েন্টগুলো নোট করে নাও। দ্যাট ইজ coupling capacitor provides blockage to DC supply। এবার এই কাপলিং ক্যাপাসিটরটা দুটো হতে পারে, এটাকে আমি লিখছি বেস, ঠিক আছে, যেটা ইনপুটে কাপল হিসেবে কাজ করছে, ইনপুটকে কাপল করছে, ঠিক আছে, সেটাকে আমি বেস হিসেবে লিখছি। আরেকটা কাপলিং ক্যাপাসিটর সাপোজ ধরো এটা আমি এটা CC1 লিখে দিলাম, এটা CC2 লিখে দিলাম, এটা CC3 লিখে দিলাম, এটা CC4 লিখে দিলাম। CC1টা হলো এটা, আর CC2টা কি? CC2টা হচ্ছে প্রোভাইডস blockage to DC bias voltage at the output, at the output। এটা কোনটা? এটা হচ্ছে মনে রাখবে বেস নয়, এটা হচ্ছে কি কালেক্টর, মানে যেটাকে আমরা বেসিক্যালি আউটপুট ক্যাপাসিটর বলছিলাম। আর আরেকটা টার্ম আমরা এখানে লিখতে পারি, সেটা আমরা পরের পয়েন্টে পড়ছি, সেটা হচ্ছে যে ইনপুট আউটপুট সেগ্রিগেশন। ইনপুট আউটপুট সেগ্রিগেশন মানে হচ্ছে, এটা এরকম ভাবে লেখো যে stage 1 bias has no effect on stage 2। that is the reason, মানে ধরো এটাকে তুমি স্টেজ 1 যদি ভাবো, এটা যদি স্টেজ 1 হয়ে থাকে, এটা সাপোজ স্টেজ 2 হচ্ছে, ঠিক আছে, আর এটা সাপোজ স্টেজ 3 হচ্ছে, ঠিক আছে, মানে এখানে যে বায়াস ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করেছি, সেই বায়াস ভোল্টেজটা স্টেজ 2 কে কোনোভাবে এফেক্ট যদি না করে, সেটার জন্য আমরা CC2 কে ইউজ করছি, ঠিক আছে। তো এইটা তোমরা ওই একই স্টেটমেন্ট হয়ে গেল ঘুরিয়ে ফিরিয়ে, বাট এইটা তোমরা এইভাবে বুঝতে পারো, ঠিক আছে। আর একটা পয়েন্ট যেটা আছে, দ্যাট ইজ এমিটার বাইপাস ক্যাপাসিটার, ঠিক আছে, এটা লেখো বাইপাসেস দ্য এসি সাপ্লাই, হাই ফ্রিকোয়েন্সি AC supply, bypasses the high frequency AC supply, ঠিক আছে। এই তিনটে পয়েন্ট তোমরা নোট করে রাখো। আর R1 R2 কে লেখো, R1 R2 হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস রেজিস্ট্যান্স, আর RC RE তো তোমরা জানো, কালেক্টর রেজিস্ট্যান্স, আর RE হচ্ছে এমিটার রেজিস্ট্যান্স। তাও লিখে দিচ্ছি, কালেক্টর রেজিস্ট্যান্স আর এমিটার রেজিস্ট্যান্স, দেখো এই পয়েন্টটা তোমাদের ক্লিয়ার হলো কিনা বলো। এই পয়েন্টটা নিয়ে আমি এতক্ষণ ধরে বলছিলাম তোমাদের সিঙ্গেল স্টেজ এবং মাল্টি স্টেজের পার্ট। দেখো এটা হয়েছে তোমাদের, আমি আস্তে আস্তে বলছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার একটুখানি লিভ হচ্ছে, হ্যাঁ 2 মিনিট। স্যার বলছি, আপনি স্যার কোথায় গেল? হ্যাঁ স্যার কাপলিং ক্যাপাসিটার মেন কাজ হচ্ছে স্যার ডিসিটাকে ব্লক করা। কাপলিং ক্যাপাসিটরের মেন কাজটা হচ্ছে প্রথমত হচ্ছে ডিসিটাকে ব্লক করা, মানে বায়াস ভোল্টেজ যাতে কোনো, এক মিনিট দাঁড়াও, রাহুল মেসেজটা খেয়াল করেনি, রাহুল হোয়াটসঅ্যাপ মেসেজটা খেয়াল করেনি। ঠিক আছে, আমি রাহুল বলে দিচ্ছি আরেকবার, অসুবিধা নেই। ঠিক আছে। হ্যাঁ
তো কাপলিং ক্যাপাসিটার মেন কাজ হচ্ছে, এক নম্বর হচ্ছে ইনপুট সাইডটাকে তোমার এই অ্যাম্পলিফায়ার সার্কিটের সঙ্গে মার্জ করা বা কানেক্ট করা, আর 2 নম্বর হচ্ছে দুটোর মধ্যে আইসোলেশন প্রোভাইড করা, ঠিক আছে, আর ডিসি ব্লক করা, সেটা একই ব্যাপার, ঠিক আছে। বোথ 3 টার্মস আর সেম, তিনটে ওয়ান অ্যান্ড দ্য সেম, মানে তিনটে আমি 3 রকম ভাবে বলছি, ঠিক আছে, বাট দ্য মেন মিনিং ইজ সেম। আচ্ছা, এবার দেখো ফেজ রিভার্সাল পার্টটা কি। ফেজ রিভার্সাল পার্টটা কিন্তু খুব বোঝার জিনিস, ভালো করে আমি একটা করে স্টেপ বলছি, খুব ভালো করে বোঝো। স্টেপ 1, ফেজ রিভার্সাল মানে কি? যখন ধরো তুমি এখানে একটা ভিআই ইনপুট সাপ্লাই ভোল্টেজ এখানে প্রোভাইড করলে, তো এই ইনপুট সাপ্লাই ভোল্টেজ প্রোভাইড করার সাথে সাথে আমরা পড়েছিলাম যে কালেক্টরের মধ্যে দিয়ে যে এই বেসের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটাকে আমরা নাম দিয়েছিলাম আই ক্যাপিটাল বি, যার দুটো পার্ট ছিল, একটা হচ্ছে ছোট আই ছোট বি, আর একটা হচ্ছে ক্যাপিটাল আই ক্যাপিটাল বি। এই ছোট আই ছোট বিটা কেন এসেছিল? এসি সাপ্লাইটার জন্য, ঠিক আছে। আর আইবিটা কেন ছিল বলো তো, বলো আইবি কেন হয়েছিল, ক্যাপিটাল আইবিটা? কোনটা স্যার? নো ইনপুটের জন্য। যখন কোনো ইনপুট ছিল না, ইন দ্যাট কেস আমাদের কাছে ছিল ক্যাপিটাল আইবি কারেন্ট। যখন আমি এসি ইনপুট তখন দিলাম, স্যার এসি সিগন্যালটা ছিল না। হ্যাঁ ছিল না, রাইট। ঠিক সিমিলারলি কালেক্টরের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল? কালেক্টরের ক্ষেত্রে একটা কারেন্ট ফ্লো হচ্ছিল, যেটাকে আমরা নাম দিয়েছিলাম ছোট হাতের আই ক্যাপিটাল সি, যার দুটো কম্পোনেন্ট আছে, একটা ছোট হাতের আই স্মল সি প্লাস ক্যাপিটাল আই ক্যাপিটাল সি, ঠিক আছে। তো এবার ঘটনাটা কি ঘটছে ভালো করে বোঝো। স্টেপ 1, যখন তুমি এসি সাপ্লাই দিলে, এসি সাপ্লাই given as the input to the base of the transistor, যখন তুমি ট্রানজিস্টরের বেসে ইনপুট সাপ্লাই দিলে, 1 নম্বর। স্টেপ 2 তে কি হলো? আইবি ছোট হাতের আই ক্যাপিটাল বি ইনক্রিজেস। তুমি যখন এসি সাপ্লাই দেবে সঙ্গে সঙ্গে এই আইবি কারেন্টটা কি হবে? বাড়তে শুরু করবে, টোটাল কারেন্টটা ইনক্রিজ করতে শুরু করবে। এবার যদি টোটাল কারেন্ট ইনক্রিজ করে, টোটাল কারেন্ট ইনক্রিজ করার মানে হচ্ছে, এই বেস কারেন্ট ইনক্রিজ করার মানে হচ্ছে তোমার এই কালেক্টরের মধ্যে দিয়েও কারেন্টটা সমপরিমাণে বাড়তে শুরু করবে। তার কারণটা কি? যত বেসের কারেন্ট ইনক্রিজ করবে তত ফরওয়ার্ড বায়াস ইন দিস জাংশন উইল ইনক্রিজ অ্যান্ড ইট উইল আলটিমেটলি লিড টু দ্য ইনক্রিমেন্ট ইন আইসি। মানে এর ফলে আইবি বাড়ার সাথে সাথে আইসি বাড়তে শুরু করবে, ঠিক আছে। এই আইসি বাড়া মানেটা কি? আইসি বাড়া মানেটা হচ্ছে, দেখো আমরা একটা ইকুয়েশন পড়েছি, দ্যাট ইজ, আমি যদি এখানে সাপোজ আউটপুট ভোল্টেজকে B0 হিসেবে ধরি, ঠিক আছে, তো এই পয়েন্টে যে ভোল্টেজটা ছিল সেই ভোল্টেজটাই এখানে অ্যাভেলেবল, দ্যাট ইজ V0। এইবার এই V0 কে আমরা কি লিখতে পারি? V0 কে লিখতে পারি VCC মাইনাস আই ক্যাপিটাল সি ইন্টু আরসি, এইভাবে লিখতে পারি। দেখো এইখানে যদি ভিসিসি ভোল্টেজ থাকে, সেখান থেকে আইসি আর সি ভোল্টেজটা যদি ড্রপ দিয়ে দিই, তাহলে V0 ভোল্টেজটা পেয়ে যাব। এবার যদি আইসির ভ্যালুটা বাড়তে শুরু করে, তাহলে আউটপুট ভোল্টেজটা কি হবে, বা V0 ভোল্টেজটা কি হবে বলো? যদি আইসি বাড়ে, কারণ ভিসিসিটা কনস্ট্যান্ট আছে, ইট ইজ এ কনস্ট্যান্ট ভোল্টেজ, এটা তো কোনো চেঞ্জ নেই, কনস্ট্যান্ট সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে। যদি কালেক্টর কারেন্ট ইনক্রিজ করে আর যদি ভিসিসি যদি কনস্ট্যান্ট হয়, তার ফলে আউটপুট ভোল্টেজের নেচারটা কি হবে বলো? আউটপুট ভোল্টেজ বাড়বে না কমবে? হ্যালো, হ্যাঁ স্যার। কি হবে বলো? আউটপুট ভোল্টেজ V0 কমবে, তাই তো? আউটপুট ভোল্টেজ V0 কমবে। তো দেখো এইখানে আমরা কি নেচার খেয়াল করলাম? আমরা খেয়াল করলাম স্টেপ 2 তে, যে কন্ডিশনে আইবি বাড়ছে, মানে আমি যদি ছবিটাকে একটু বড় করে আঁকি, সাপোজ ধরো দিস ইজ মাই ইনপুট ভোল্টেজ, যে কন্ডিশনে আইবি বাড়ছে, ঠিক আছে, আইবি আস্তে আস্তে বাড়ছে, যে কন্ডিশনে আইবি বাড়ছে, সেই কন্ডিশনে V0 ডিক্রিজ করছে। V0 ডিক্রিজ করার মানেটা কি? V0 ডিক্রিজ করার মানেটা হচ্ছে
V0 ডিক্রিজ করার মানেটা হচ্ছে সেটা ডিক্রিজ করছে বাট উল্টো ডাইরেকশনে, ঠিক আছে, নেগেটিভ ডাইরেকশনে, নেগেটিভ ডাইরেকশনে ইনক্রিজ করছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই ভ্যালুটা ছোট হতে থাকছে আস্তে আস্তে। আইবির ভ্যালু যত বাড়ছে V0 এর ভ্যালু তত কমতে থাকছে নেগেটিভ ডাইরেকশনে। তো এই ইকুয়েশনটা বা এই রিপ্রেজেন্টেশনটা থেকে আমরা এটা বুঝতে পারি, যত বেস কারেন্ট আমি বাড়াচ্ছি তত কালেক্টর কারেন্ট ইনক্রিজ করছে, কালেক্টর কারেন্ট ইনক্রিজ করার জন্য আইসিআরসি ড্রপটা বাড়ছে এবং আউটপুট ভোল্টেজটা কিন্তু কমতে শুরু করছে। তার মানে কমতে শুরু করার মানেটা কি? কমতে শুরু করার মানেটা হচ্ছে এটা তার রিভার্স ডাইরেকশনে এগোতে শুরু করছে, মানে উল্টো দিকে কমতে থাকছে। মানে এটা যে বরাবর বাড়ছিল, ইনপুট ভোল্টেজটা যে বরাবর বাড়ছিল, আউটপুটে যে ভোল্টেজটা আছে সেটা তার রিভার্স ডাইরেকশনে ইনক্রিজ করতে শুরু করছে, ঠিক আছে। তার রিভার্স ডাইরেকশন কেন হলো? আর অন্যভাবে তুই কমাতে পারবি না, আর অন্যভাবে তুমি কমাতে পারবে না। তুমি অন্য কোন ভাবে কমাবে বলো? তুমি এই কার্ভটা বল, তুমি যদি এর রেসপেক্টে ধরো এই কার্ভটা বলতে চাও, এই কার্ভটা বলতে চাইছো, স্যার যদি ম্যাগনিটিউডটা কমিয়ে দিই? ম্যাগনিটিউড, হ্যাঁ সে তো ম্যাগনিটিউড কমছে, তো ম্যাগনিটিউড কমছে কিন্তু রিভার্স ডাইরেকশনে কমছে। মানে আমি এরকম বলতে চাইছি, ধর এটা 0 থেকে +5-এর দিকে এগোচ্ছে, ঠিক আছে, সেই সময় এই 0 সাপেক্ষে, এই 0টার সাপেক্ষে এই আউটপুট ভোল্টেজটা কিন্তু 0 থেকে -5-এর দিকে এগোচ্ছে। মানে আউটপুট ভোল্টেজের রেফারেন্স যে ভোল্টেজটা ছিল তার থেকে জিনিসটা রিডিউস করতে শুরু করছে। মানে আউটপুট ভোল্টেজের, আমি এরকম একটা জিনিস বলতে চাইছি, আউটপুট ভোল্টেজের একটা লেভেল ছিল, তুমি যখন বেস কারেন্টটাকে বাড়ালে, মানে তোমার যখন বেসের ভোল্টেজ, বেসের ইনপুট ভোল্টেজটা যখন বাড়ছে, সেই কন্ডিশনে আউটপুট ভোল্টেজটা তার বেস লেভেল থেকে নিচের দিকে নামতে শুরু করছে। আবার একটা সার্টেন টাইমের পর যখন তুমি পিকে পৌঁছচ্ছে, একটা সার্টেন টাইমের পর যখন তুমি পিকে পৌঁছচ্ছে, তারপর কিন্তু কারেন্ট আবার ফল করতে শুরু করছে। যখন কারেন্টটা আবার ফল করতে শুরু করছে, তখন কিন্তু আইবি ফল করার জন্য কি হবে? V0 বাড়তে শুরু করবে। সেই ইনস্ট্যান্ট থেকে কিন্তু আবার V0 বাড়তে শুরু করবে। তো যে ইনস্ট্যান্ট থেকে ভিআই আপ হয়েছিল, সেই ইনস্ট্যান্টে V0টা ডাউন হয়েছে। দেখো, যে ইনস্ট্যান্টে ভিআইটা আপ হয়েছে সেই ইনস্ট্যান্টে V0টা ডাউন হয়েছে, আর যে ইনস্ট্যান্টে ভিআইটা ডাউন হয়েছে সেই ইনস্ট্যান্টে V0টা আপ হয়েছে। এই সিচুয়েশনটা অন্য কোনোভাবে তুমি প্রেডিক্ট করতে পারবে না। মানে ঠিক আছে, স্যার এই- এমনই আইসি কারেন্টটা এমনই বেড়ে গেছে যে ওই যে V0 = VCC - RC আইসিআরসি, ওটা আইসিআরসি ড্রপটা আরো বেড়ে গেছে, যার কারণে ওটা নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে। ম্যাগনিটিউডিক্যালি নয় কিন্তু, আমি আবার বলছি ম্যাগনিটিউডের দিক থেকে নয় কিন্তু, আমি নেচারের দিক থেকে বলছি। ভিসিসিটা কনস্ট্যান্ট, মানে ধর ধর আমি এরকম বলছি, এইটা হচ্ছে একটা বেস লেভেল, এটা হচ্ছে তার বেস লেভেল, এটা হচ্ছে V0 এর একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে। এই কনস্ট্যান্ট ভ্যালু থেকে ধর আমি একটা কনস্ট্যান্ট ভ্যালু 5 অ্যাম্পিয়ার, ধর 5 ভোল্টের একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে 5 ভোল্টের। এই সিচুয়েশনে তুই যদি আইবিটাকে বাড়াস, তখন আউটপুট ভোল্টেজটা 5 থেকে কমে 1 ভোল্ট এসে পৌঁছবে, ঠিক আছে। আবার খানিকক্ষণ বাদে যখন আইবিটা রিডিউস করতে শুরু করবে, তখন ওটা কি করবে? 5 ভোল্ট, এইখান থেকে এই 1 ভোল্ট থেকে 5 ভোল্টে পৌঁছবে, আবার ইন ফার্দার আরো উপর দিকে উঠতে পারে, ঠিক আছে। মানে এইটা হচ্ছে একটা বেস লাইনের সাপেক্ষে তুই যদি ভাবিস, এই যে বেস লাইনের সাপেক্ষে আমি যদি ভাবি, তো এই নেচারটা আমরা তখন খেয়াল করতে পারি, ঠিক আছে। মানে ফর এর পজিটিভ হাফের জন্য, মানে যখন ভিআই ইনক্রিজিং, V0 ইজ ডিক্রিজিং, যখন ভিআই ডিক্রিজিং ইন পজিটিভ হাফ সাইকেল, তখন এটা আবার ইনক্রিজিং, ঠিক আছে। এটা হচ্ছে V0 উইথ রেসপেক্ট টু টি, ঠিক আছে। এই নেচারটা অন্য কোনো ভাবে দেখা যায় না। আরেকভাবে আমরা বলতে পারি, যেমন ধরো এই যে ইকুয়েশনটা রয়েছে, এটাকে তুমি ডেরিভেটিভ করো, V0 = VCC - ICRC। যদি দুদিকে ডেরিভেটিভ করো, দেখবে dV0 will be 0 - RC into DIC, RC into DIC। দেখো, যদি আমি একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ করি, তার রেজাল্ট কত আসে? 0 আসে। এবার তুমি যখন বলছো যে তোমার আউটপুট ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে, আউটপুট ভোল্টেজের যে চেঞ্জটা হচ্ছে সেটা কি কার চেঞ্জের সঙ্গে সমান হচ্ছে? সেটা ডিআইসি চেঞ্জের সঙ্গে সমান হচ্ছে। ডিআইসিটা কোনটা? যেটা কালেক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা,
এবার এই কালেক্টরের মধ্যে দিয়ে কারেন্টের চেঞ্জটা কার উপর নির্ভর করছে? এই কালেক্টরের উপর দিয়ে কারেন্টের চেঞ্জটা নির্ভর করছে বেসের কারেন্টের উপর, যেটা তুমি ইনপুট হিসেবে দিয়েছো। ঠিক আছে, তো এইখানে দেখো এই যে মাইনাস সাইনটা আসছে, এই মাইনাস সাইনটা অ্যাকচুয়ালি 180 ডিগ্রি ফেজ রিভার্সালকে বোঝাচ্ছে। ঠিক আছে, দিস মাইনাস সাইন ইন্ডিকেটস দ্য 180 ডিগ্রি ফেজ রিভার্সাল। মাইনাস সাইন ইন্ডিকেটস 180 ডিগ্রি ফেজ রিভার্সাল। দেখো বুঝতে পারলে কিনা বলো। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে কিন্তু তুমি এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং পাবে। ঠিক আছে, স্যার এইটাই ফার্স্ট পেজ ছিল? না, এর আগে দুটো পেজ হয়ে গেছে। আচ্ছা, আমরা 9:30 থেকে শুরু করেছি। ঠিক আছে, দেখো ফেজ রিভার্সালের কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে কিনা বলো। এটা খুব মানে একটা ক্রিটিক্যাল ব্যাপার আর কি। ফেজ রিভার্সাল মানে কি? তুমি ইনপুটে যে এসি সাপ্লাইটা দিয়েছো, সেই ইনপুট এসি সাপ্লাইটা আউটপুটে 180 ডিগ্রি ফেজ শিফটেড ফর্মে পাবে যখন তুমি একটা কমন এমিটার অ্যাম্পলিফায়ার ইউজ করবে। তুমি একটা হ্যাঁ, কমন বলুন। এমিটার হ্যাঁ আবার বলছি, তুমি যখন একটা কমন এমিটার অ্যাম্পলিফায়ার ইউজ করবে, তুমি ইনপুটে যে ভোল্টেজ সিগন্যালটা দেবে, সেই ভোল্টেজ সিগন্যালটা 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যাবে। সেটা কেন হবে সেই জিনিসটা আমি এখানে এক্সপ্লেন করলাম। সেটা হওয়ার মেন কারণটা কি? 1 নম্বর, বেস কারেন্ট বাড়াচ্ছ তুমি যখন এসি সাপ্লাই দিচ্ছ, তার মানে বেস কারেন্ট ইনক্রিজ করছে। বেস কারেন্ট ইনক্রিজ করা মানে হচ্ছে কালেক্টর কারেন্ট ইনক্রিজ করা। কালেক্টর কারেন্ট যদি ইনক্রিজ করে তাহলে আইসিআরসি ড্রপ বাড়বে। আইসিআরসি ড্রপ বাড়া মানে হচ্ছে ভি0 ডিক্রিমেন্ট। ঠিক আছে, তো এই ভি0টা এই ভিআই এর সাথে কিভাবে ভ্যারি করছে? যখন ভিআই বাড়ছে তখন ভি0 রিডিউস করছে, আবার যখন ভিআই রিডিউস করছে তখন ভি0 বাড়ছে। তার মানে দের ইজ এ 180 ডিগ্রি ফেজ শিফট আমরা নোটিস করতে পারছি। এবং এটাকে ডেরিভেটিভ করলে এখানে একটা মাইনাস সাইন পাওয়া যায়, সেই মাইনাস সাইনটা আমাদের এটাকে বোঝায় আর কি। ঠিক আছে, তো এইটা হলো মেন আমাদের ফেজ রিভার্সালের পার্ট, ফেজ রিভার্সালের যে কনসেপ্টটা সেটা। এবার এর উপর আরো একটা ডায়াগ্রাম আমি ড্র করব, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। দেখো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। এটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে, আরো একটা কার্ভের থ্রু দিয়ে আরো ভালোভাবে বুঝে যাবে। দেখো আমি আমি খালি অবাক হয়ে যাই যে এই জিনিসগুলো কিন্তু কলেজে হওয়ার কথা। এই জিনিসগুলো কিন্তু ট্রানজিস্টরের ফান্ডামেন্টাল। আমি কিন্তু অ্যাজ সাচ ইলেকট্রনিক্সের টিচার নই, কিন্তু আমার ইলেকট্রনিক্স পড়তে ভালো লাগে এবং পড়াতেও ভালো লাগে। ইলেকট্রনিক্সের আমাকে যতজন পড়িয়েছে একটা লোকও এই জিনিসগুলো বলেন। যতজন পড়িয়েছে ফেজ রিভার্সালের কনসেপ্ট, কেন ফেজ রিভার্সাল হয়, ঠিক আছে, এটার সমস্যাটা তোরা কোথায় পাবি? যখন তোরা একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করবি, প্রত্যেকটাই তো কমন এমিটার কানেক্টেড অ্যাম্পলিফায়ার। এবার সেটাকে তুই যখন ডিএসও তে কানেক্ট করবি, ডিএসও মানে হচ্ছে তোর এই ধর যেটা আমরা অসিলোস্কোপ বলি, সেইখানে দেখবি ইনপুটে একটা ফাংশন জেনারেটর লাগানো থাকে আর আউটপুটে একটা অসিলোস্কোপ লাগানো থাকে। এবার ইনপুটের ফাংশন জেনারেটরে তুই যে সিগন্যালটা দিচ্ছিস, সেই সিগন্যালটা আউটপুটে ঘুরে যাচ্ছে, কিন্তু সেই ঘুরে যাওয়ার রিজনটা কি সেটা কিন্তু আমরা কিছুতেই আইডেন্টিফাই করতে পারি না। স্যাররা বলে দেয় ওটা 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে গেল, কিন্তু কেন হলো নোবডি নোজ। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেন রিজন। বাট এটাকে আরো একটা ছবি দিয়ে ভালো বোঝানো যায়। দেখো এটা তোমাদের হয়ে গিয়ে থাকলে বলো।
আমরা নেক্সট উইক থেকে সার্কিট থিওরি আর ইলেকট্রনিক্স আবার যেরকম প্যাটার্নে চলছিল সেইভাবে কন্টিনিউ করব। আজকে আমি একটা পোর্শন পর্যন্ত গিয়ে থেমে যাব, পরের দিন আমরা অ্যাম্পলিফায়ারটা শুরু করবো, অ্যাম্পলিফায়ারের ক্লাসিফিকেশনটা একটু পড়বো, করে পরের দিন থেকে অ্যাম্পলিফায়ারটা শুরু করবো। এটা আমরা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারই পড়ছি, ওখানে খালি জাস্ট আউটপুটে ভোল্টেজ গেন, ইনপুট ভোল্টেজ গেন, এই পাওয়ার গেন, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো একটু স্টাডি করবো। অ্যাম্পলিফায়ার স্যার বিরাট বড় চ্যাপ্টার স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, বিরাট বড় ট্রানজিস্টার, চ্যাপ্টার অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার হ্যাঁ হ্যাঁ অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টার। অ্যাকচুয়ালি তুমি যদি ট্রানজিস্টারটা বোঝো তাহলে তুমি অ্যাম্পলিফায়ারও বুঝতে পারবে, কারণ অ্যাম্পলিফায়ারের ভেতরে যে ইউনিটটা সেটাই হচ্ছে ট্রানজিস্টার, যেটা তোমাদের এখন আমি এঁকে দেখালাম। এই যে তিনটে ইউনিটকে পরপর পরপর কোলাপ করে দিলাম, তিনটে ইউনিটকে পরপর কানেকশন করলাম, ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার কাছে একটা বাক্স হিসাবে তুমি অ্যাম্পলিফায়ার হিসাবে বলো সেটাকে, ঠিক আছে। আর এখানে ভোল্টেজ গেন মানে কি, আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, V0 বাই VI, ঠিক আছে, আর কিছুই না। এবার এটাকেই তুমি নানা রকম ভাবে অ্যানালিসিস করতে পারো, ঠিক আছে, নানা রকম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা অ্যানালিসিস করবো, আর একটা পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালিসিস করবো, সেটা দেখবে তোমাদের ভালো লাগবে, বেশ বেশি ইন্টারেস্টিং লাগবে জিনিসটা। দেখো এটা হয়ে গিয়ে থাকলে বলো। এই ফেজ রিভার্সালের কনসেপ্টটা কিন্তু যেন তোমরা বোঝো, ঠিক আছে। ফেজ রিভার্সাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট অ্যান্ড 180 ডিগ্রি ফেজ রিভার্সাল, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট কোশ্চেন দেবে এরকম, ঠিক আছে, যে তুমি যদি একটা সিই কমন এমিটার অ্যাম্পলিফায়ার থাকে, তার ইনপুটে যে ওয়েভ শেপটা থাকে, তার ইনপুটের ওয়েভ শেপটা আউটপুট ওয়েভ শেপে কত ডিগ্রিতে চেঞ্জ হয়। আমাদের শুধুমাত্র এসএসসি জেইতে এটুকু জানলেই হবে 180 ডিগ্রি ফেজ শিফট হয়। তোমার এসএসসি জেইর অ্যান্সারটা ওখানেই কমপ্লিট। কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা হতে একটু সময় লাগে, আর মনে রাখতে গেলেও এই জিনিসটাই ভেতরের কনসেপ্টটা একটু পড়তে হয়। দেখো, না হলে এগুলো আইডিয়া করাটা ডিফিকাল্ট আছে। এই কনসেপচুয়াল পার্টগুলো হয়ে গেলে তোমাদের ট্রানজিস্টারের উপর কিছু প্রবলেম করাবো। এগোই তাহলে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো, আমাকে কে বলতে পারবে কার মনে আছে, আরো যদি মনে থাকে তো বলো দেখি। এইদিকে ধরো ভিসিই ছিল, এদিকে ধরো আইসি ছিল। এই ক্যারেক্টারিস্টিক্সটাকে আমি কি বলছিলাম মনে পড়ে? কমন এমিটার অ্যাম্পলিফায়ারের ভিসিই ভার্সেস আইসি, এটাকে কি ক্যারেক্টারিস্টিক্স বলে? স্যার আউটপুট ক্যারেক্টারিস্টিক। গ্রেট, থ্যাংক ইউ। তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স যদি হয়, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর নেচার আমরা কি পেয়েছিলাম? আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর নেচার আমরা কি পেয়েছিলাম? মানে ওয়েব ফর্মের বলো। কথা বলছেন নাকি? হুম হুম হুম। পালসেটিং। এই পাল সেটিং। যদি কালেক্টর এমিটার ভোল্টেজ বাড়াই, তাহলে কি আমার এমিটার কালেক্টর কারেন্ট বাড়বে না বাড়বে না? যদি কালেক্টর এমিটার ভোল্টেজ বাড়াই, তাহলে কালেক্টর কারেন্ট বাড়বে কি বাড়বে না, এটা হচ্ছে আমার প্রশ্ন। স্যার বাড়বে তো। বাড়বে, ভেরি গুড। তাহলে একটা রিজিয়ন পর্যন্ত সেটা বাড়বে, একটা রিজিয়ন পর্যন্ত সেটা বাড়বে, তারপরে কি হবে? স্যাচুরেট। স্যাচুরেশন চলে আসবে। একটা রিজিয়ন পর্যন্ত সেটা বাড়বে, তারপর সেটা স্যাচুরেশন চলে আসবে। আমার ছবিটা এত সুন্দর হয়নি, ঠিক আছে, আমি ছবিটাকে একটু সুন্দর করি দাও, কারণ এই ছবিটার উপরই সবকিছু দাঁড়িয়ে আছে, ছবিটা গন্ডগোল হয়ে গেলে হবে না। এই জিনিসগুলো আমি একটু আস্তে বলছি, তার কারণ হচ্ছে এইগুলো তাড়াহুড়ো করলে সব বুঝতেই পারছো। এইটা হচ্ছে নেচারটা। আর এর পরের নেচারটা কি ছিল? এই দাগের পরে যদি আমি বাড়াই তাহলে কি হবে?
বলো, তোমাদের দেখিয়েছিলাম। স্যার ওই কার্ভটা উপরের দিকে একটা উঠে উপরের যাচ্ছিল। দিকে চলে যাবে, রাইট, উপরের দিকে চলে যাবে, রাইট। ঠিক আছে, ব্রেকডাউন হবে। ঠিক আছে, এই দিকে চলে যাওয়া মানে হচ্ছে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, উল্টো দিকে বেড়ে যাওয়া মানে হচ্ছে ব্রেকডাউন হয়ে যাচ্ছে। তো এই যে রিজিয়নটা ছিল, এই জায়গাটায় আমাদের কি ছিল, স্যাচুরেশন রিজিয়ন ছিল, যেখানে কালেক্টর কারেন্টটা স্যাচুরেট হয়ে গেছিল। এবার এই স্যাচুরেশন যে কারেন্টটা, এই কারেন্টটা একটা আইবি মানে বেস কারেন্ট তো আমরা ফিক্স করে দিয়েছিলাম। সাপোজ বেস কারেন্ট 10 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য এটা ফ্লো হচ্ছিল। তো সিমিলারলি আমরা যদি দেখি, এটা আর একটা মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য 5 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য সাপোজ দিস ইজ 2 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য, আর এটা সাপোজ 0 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য। এটা সাপোজ আইবি ইকুয়ালস টু 5 মাইক্রো অ্যাম্পিয়ার, আইবি ইকুয়ালস টু 2 মাইক্রো অ্যাম্পিয়ার, আর এইটা হচ্ছে 0। এটা হচ্ছে কাট অফ রিজিয়ন। এইখানে যখন চলে আসবে, এইখানে ব্যাপারটা কিন্তু কাট অফ রিজিয়নে চলে যাবে। এবার আমি কি বলছি যে তোমাদের বেসে তুমি ইনপুট প্রোভাইড করেছো একটা এসি সাপ্লাই। তুমি যদি বেসেতে এসি সাপ্লাই ইনপুট প্রোভাইড করো, তো তার মানেটা কি, তুমি এখানে একটা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করেছো। ধরো এটা হচ্ছে নেচার অফ কালেক্টর কারেন্ট আইসি উইথ রেসপেক্ট টু টাইম। তোমাদের আরো একটা জিনিস আমি বলেছিলাম, সেটা আমার এখানে আগে বলা উচিত ছিল। সেটা হচ্ছে এরকম একটা কার্ভ আমি ড্র করেছিলাম, মনে পড়ে? এরকম একটা স্ট্রেট লাইন কার্ভ আমি ড্র করেছিলাম, কারণ মনে আছে? এই কার্ভটাকে আমি বলেছিলাম লোড লাইন। ঠিক আছে, এবার এই লোড লাইনটা কি করে এসেছিল? এই লোড লাইনটা এসেছিল ভিসিটা ইনক্রিজ করতে করতে কোন পয়েন্টে গিয়ে, কোন একটা পয়েন্ট এমন অ্যারাইজ করবে যে পয়েন্টে গিয়ে কারেন্টটা 0 হয়ে যাবে। ঠিক আছে, আবার এমন একটা আমি পেয়েছিলাম, কারেন্ট পেয়েছিলাম, যে কারেন্ট, এমন একটা ভোল্টেজ পেয়েছিলাম, এমন একটা কারেন্ট পেয়েছিলাম যেখানে আমার আলটিমেটলি ভোল্টেজের ভ্যালুটা গিয়ে 0 হয়ে যাচ্ছিল। এই দুটো পয়েন্টকে জোড়া লাগিয়ে আমি লোড লাইন ডিজাইন করেছিলাম। এই লোড লাইনটা কার উপর ভিত্তি করে হয়েছিল? এই লোড লাইনটা ভিত্তি করে হয়েছিল এই সার্কিটে তুমি এখানে একটা যদি রেজিস্ট্যান্স লাগিয়ে দাও, এখানে একটা যদি তুমি রেজিস্ট্যান্স লাগিয়ে দাও আরএল। ঠিক আছে, এই লোডের অ্যাক্রসে যে লোডের যে ক্যারেক্টারিস্টিক, সেইটাকে আমরা এখানে প্লট করেছিলাম। ঠিক আছে, এইবার এই দুটো পয়েন্টকে আমরা ফার্স্টে কি করলাম দেখো, সবার আগে আমরা সিই মোডে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স প্লট করেছি স্টেজ 1-এ। স্টেজ 2-তে কি করলাম, ডিসি লোড লাইন প্লট করলাম। তারপর কি করলাম, এসি মানে যে এসি ইনপুটটা আমি দিয়েছি, ঠিক আছে, বেসে, এবং তার জন্য যে চেঞ্জ ইন আইসি হচ্ছে, চেঞ্জ ইন আইসি মানে হচ্ছে কালেক্টর কারেন্টের যে চেঞ্জটা হচ্ছে, সেটাকে যদি আমি এর রেসপেক্টে প্লট করি তাহলে কিরকম পাবো ভালো করে বোঝো। দেখো এই জিনিসটা একটুখানি ধৈর্য ধরে বোঝো, তাহলেই হবে। ধরো এই লাইনটাকে আমি এখানে এক্সটেন্ড করছি 1 নম্বর, এই লাইনটাকে আমি এখানে এক্সটেন্ড করছি 2 নম্বর, আর এই লাইনটাকে আমি এখানে এক্সটেন্ড করছি 3 নম্বর। এবার এই তিনটে এক্সটেনশনকে আমি নিচের দিকে প্লট করছি। নিচের দিকে প্লট করছি মানে কিছুই নয়, আমি জাস্ট এই দিকে তো আইসি কারেন্টটা রয়েছে, সেই আইসি কারেন্টের এসি নেচারটাকে আমি এখানে ড্র করেছি। সিমিলারলি ভিসিটা মানে কালেক্টর এমিটার ভোল্টেজ, বা এটাকে তুমি আউটপুট ভোল্টেজ হিসেবে বলতে পারো, সেই আউটপুট ভোল্টেজটাকে আমি এখানে নেচারটাকে চেক করে দেখছি। ঠিক আছে, ভালো করে দেখো কি ঘটনাটা ঘটছে। যখন কারেন্ট 0 ছিল, এবার ভালো করে বোঝো, পয়েন্টে ফিরে আসি, ফোকাস। যখন কারেন্ট 0 ছিল তখন আমার কাছে এই পয়েন্টটা এক্সিস্ট করে, ঠিক কি ঠিক নয় বলো? যখন কারেন্ট 0 আছে তখন আমার কাছে লোড লাইনে এই পয়েন্টটা এক্সিস্ট করে, বলো ঠিক কি ঠিক নয়? দেখো এর সমান সমান যে লাইনটা টেনেছি এখানে এক্সিস্ট করছে কি করছে না? হ্যাঁ স্যার, করছে স্যার। হ্যাঁ স্যার। নেক্সট পয়েন্টটা দেখো, এইখান থেকে সাপোজ এটাকে তুমি ও নাম দাও, ও থেকে তুমি ধরো আইসি কারেন্টটাকে বাড়াচ্ছ, সাপোজ দিস ইজ ও, দিস ইজ এ।
এই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি এ ড্যাশ। দেখো যে মুহূর্তে ওটা ও কারেন্টটা কালেক্টর কারেন্টটা ও থেকে এ এর দিকে যাচ্ছে, সেই মুহূর্তে এই লাইনের উপর লোড লাইনের উপর মোশনটা ও থেকে এ ড্যাশের দিকে হচ্ছে। ঠিক কি ঠিক নয়? দেখো ঠিক ঠিক বলেছি স্যার। ঠিক বলিনি? নেক্সট দেখো, সাপোজ ধরো দিস ইজ পয়েন্ট বি। যখন এ থেকে বি এর দিকে আইসির ফ্লো হচ্ছে, সেই কন্ডিশনে এ থেকে ও এর দিকে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা ফ্লো করছে। ঠিক কি ঠিক নয়? দেখো প্রথমে এদিক থেকে উপরে গেছি, ও থেকে উপরে এসেছি, এ থেকে বি এর দিকে নামলাম, এ ড্যাশ থেকে ও এর দিকে এলাম, আবার নিচে নেমে এলাম, দেখো আবার নিচে নেমে এসেছি। ঠিক কি ঠিক নয়? দেখো বলো, বুঝতে পারলে কিনা বলো। যে পয়েন্ট আমি এ থেকে স্যার। বি এর দিকে নামলাম, অ্যাকচুয়ালি এই কার্ভ বরাবর আমি উপর থেকে নিচের দিকে ফ্লো করলাম। নেক্সট পয়েন্ট, তুমি যখন বি থেকে সি তে গেছো, তখন তুমি ও থেকে বি ড্যাশের দিকে মুভ করেছো, ও থেকে বি ড্যাশের দিকে মুভ করেছো। আবার যখন সি থেকে ডি তে গেছো, তখন তুমি বি ড্যাশ থেকে ও এর দিকে মুভ করেছো অ্যালং লোড লাইন। দেখো ঠিক বললাম কিনা বলো? কোনো এটা কোনো আরেকবার বলবেন? সমস্যা? হ্যাঁ আবার বলছি, তা বহুতবার বলবো, এটা এটাই তো মেন। দেখো প্রথম প্রথম থেকে দেখো, ও থেকে এ এর দিকে গেলাম, তার মানে ও থেকে এ ড্যাশের দিকে মুভমেন্ট করলাম। এ থেকে বি এর দিকে গেলাম, তার মানে এ ড্যাশ থেকে বি ও এর দিকে মুভমেন্ট করলাম। দেখো নিচ থেকে প্রথমে নিচ থেকে উপর দিকে উঠেছি, নিচ থেকে উপরের দিকে উঠেছি, আবার উপর থেকে নিচের দিকে নেমেছি, উপর থেকে নিচের দিকে নেমেছি, এই পথ ধরে। নেক্সট, নিচ থেকে এইদিকে গেছি, বি থেকে সি এর দিকে গেছি, এ থেকে বি ড্যাশের দিকে এসেছি। ঠিক আছে? আবার দেখো সি থেকে ডি এর দিকে গেছি, বি ড্যাশ থেকে ও এর দিকে গেছি। ঠিক আছে? এই নেচারটা বুঝতে পারলে কিনা বলো? যখন কালেক্টর কারেন্টের যখন যে চেঞ্জটা হচ্ছে, সেই অনুযায়ী লোড লাইনের উপর কিভাবে ভ্যারিয়েশনটা হলে হলো, বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে? এবার সেই এই নেচারটা, বি এর রিপ্রেজেন্টেটিভ এখানে? না এখানে বি, এখানে তুমি এক্স ওয়াই ধরে নাও, ধরার দরকার নেই, এক্স ওয়াই ধরে নাও, তুমি তুমি এটা এক্স ওয়াই ধরে নাও, এটা এডাস বিডাস করার দরকার নেই, এক্স এক্স ওয়াই ধরে নাও, এনি নাম্বার। ঠিক আছে? এনি নাম্বার ধরো, এনি 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 রিপ্রেজেন্টেশন ধরে নাও, এক্স ওয়াই ধরে নাও, এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো। তোমাকে যদি ট্রাভেল করতে বলে, তোমাকে তুমি ধরো এখানে গাড়িতে, তুমি এখান থেকে ধরো তোমার গাড়ি স্টার্ট দিলে, ঠিক আছে, এতে গিয়ে পৌঁছলে, সেই সময় তুমি যদি ধরো এই রাস্তার উপর থাকতে, তাহলে তুমি কোথায় পৌঁছতে? ও থেকে এক্স এর দিকে পৌঁছতে। আবার যদি তুমি এ থেকে বি এর দিকে যখন আসতে একটা কার্ভিলিনিয়ার পথে, তখন তুমি এক্স থেকে আবার ও এর দিকে ফেরত আসতে এইভাবে লিনিয়ার পথে। ঠিক আছে? এই রিপ্রেজেন্টেশনটাকেই দেখো আমরা এইভাবে দেখাতে পারি। প্রথমে তুমি কোথায় ছিলে? ও ও লাইন, এটা হচ্ছে আমার কাছে ও লাইন, এটা হচ্ছে আমার কাছে এক্স লাইন, এটা আমার কাছে ওয়াই লাইন। প্রথমে তুমি ও থেকে শুরু করেছিলে, ও থেকে গেছো এক্স এর দিকে, এক্স থেকে আবার ও এর দিকে গেছো, ও এর থেকে আবার ওয়াই এর দিকে গেছো, ওয়াই থেকে আবার ও এর দিকে এসছো। দেখো তুমি এখানে কিরম ভাবে গেলে? ও এর পর এ তে গেলে, এ এর পর বি তে গেলে, বি এর পর সি তে গেলে, সি এর পর ডি তে গেলে। বাট এইখানে তুমি কিরম ভাবে গেলে? এখানে তুমি গেল ও থেকে এক্স এর দিকে গেলে, এক্স থেকে ও এর দিকে গেলে, ও থেকে আবার তুমি ওয়াই এর দিকে গেলে, ওয়াই থেকে আবার তুমি ও এর দিকে গেলে। ঠিক আছে? তো দিস ইজ ইউর ইনপুট। এটা হচ্ছে আইসি ক্যারেক্টারিস্টিক্স তুমি দেখলে। আর এটা তুমি কার দেখলে? এটা তুমি ভিসি দেখলে। ঠিক আছে? এইবার তুমি দেখো দুটো প্যারামিটারকে যদি একটু যাচাই করো, বুঝতে পারবে। স্যার লাস্ট লাইনটা একটু বলুন স্যার, ওই দুটো ইকুয়েশন। হ্যাঁ, লাস্ট লাইনটা হচ্ছে তুমি ও থেকে এক্স এর দিকে, এইটা বলছো? কোনটা বলছো? হ্যাঁ হ্যাঁ। ও থেকে এক্স এর দিকে ফার্স্টে গেছো, দেখো ও থেকে এক্স এর দিকে ফার্স্টে গেলে যে কন্ডিশনে তুমি ও থেকে এ এর দিকে গেছো, সেই কন্ডিশনে তুমি ও থেকে এক্স এ এসছো। যে কন্ডিশনে তুমি এ থেকে বি এর দিকে গেছো, সেই কন্ডিশনে তুমি এক্স থেকে ও এর দিকে এসছো। ঠিক আছে? তুমি জাস্ট এই কার্ভটার সঙ্গে এই কার্ভের যে নেচারটা আছে, সেই কার্ভের নেচারটাকে তুমি এইখানে কিভাবে মুভমেন্ট হচ্ছে সেটাকে ফলো করো। নিচ থেকে উপর, নিচ থেকে উপর, উপর থেকে নিচ, উপর থেকে নিচ, আবার এখান থেকে নিচে, এখান থেকে নিচে, আবার এখান থেকে উপরে, আবার এখান থেকে উপরে। এই নেচারটাকে তুমি যদি এখানে প্লট করো, তখন তুমি দেখো দের ইজ এ 180 ডিগ্রি ফেজ শিফট। দেখো
এর যেখানে 0 আছে তখন এ পজিটিভ বা পিকে গিয়ে পৌঁছেছে, এ যখন 0 আছে এ তখন তার নেগেটিভ পিকে গিয়ে পৌঁছেছে। দিস ইজ ভিসিই বা আউটপুট ভোল্টেজও তুমি বলতে পারো। দিস ইজ দ্য নেচার অফ ভিসিই বা আউটপুট ভোল্টেজ হিসেবেও তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারো। আউটপুট ভোল্টেজ হিসেবেও তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারো। আর এর যে নেচারটা থাকে, এই যে নেচারটা তুমি যদি বেস কারেন্টের দিকে দেখতে চাও, এখানে অনেকটা জায়গাটা শর্ট হয়ে গেছে, তুমি এর রেসপেক্টে যদি বেস কারেন্টটাকেও ইভেন প্লট করতে চাও, দেখাচ্ছি, এর রেসপেক্টে তুমি যদি বেস কারেন্টটাকেও ইভেন প্লট করতে চাও, বেস কারেন্টের নেচারটা কি হবে, যখন কালেক্টর কারেন্ট বাড়ছে সেই কন্ডিশনে কিন্তু বেস কারেন্টও বাড়বে। কালেক্টর কারেন্ট যখন কমবে তখন বেস কারেন্টও কমবে। কালেক্টর কারেন্ট যখন নেগেটিভ হবে বেস কারেন্টও তখন নেগেটিভই যাবে। আবার বেস কারেন্ট যখন উঠবে, কালেক্টর কারেন্ট যখন নিচ থেকে উপরের দিকে উঠবে তখন বেস কারেন্টও নিচ থেকে উপরের দিকে মুভ করবে। তার মানে কি, তার মানে হচ্ছে কালেক্টর কারেন্ট আর বেস কারেন্ট এদের যে নেচারটা সেটা সেম, বাট কি ডিফার করলো, এদের জন্য যে লোড লাইনটা আমি পাচ্ছি এবং তার রেসপেক্টিভ যে আউটপুট ভোল্টেজটা আসছে, তাদের যে কার্ভের নেচারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এই দুটো পয়েন্ট কিন্তু থেকে বা এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকেও তুমি কিন্তু বলতে পারো যে উপরের ঘটনাটা কিভাবে এক্সপ্লেন করা যায়। কি ইন্টারেস্টিং নয় বলো? মাথা ঘুরে গেল তো? এটাই অ্যাকচুয়ালি তোর মেন কনসেপচুয়াল জায়গা, যেখানে তোমরা রিয়েলি আন্ডারস্ট্যান্ড করতে পারো যে কেন আউটপুট ভোল্টেজের সুইংটা হয়। আগের দিন মানে প্রথমে যে এক্সপ্লেনেশনটা দিলাম সেটা ছিল ম্যাথামেটিক্যাল, এখানে যে এক্সপ্লেনেশনটা দিলাম এটা হলো গ্রাফিক্যাল। শুধু এই লাইনটা খেয়াল রাখো তাহলেই হবে, এই জায়গাটা। যখন আইসির অবস্থান ওতে তখন ভিসির অবস্থান কোথায়, আর যখন এতে তখন এক্স এর অবস্থান কোথায়, এইভাবে এর রেসপেক্টিভ যে সিচুয়েশন গুলো, এর রেসপেক্টিভ যে পয়েন্ট গুলো, সেই রেসপেক্টিভ পয়েন্ট গুলো তুমি যদি এখানে প্লট করো তাহলে তুমি পাবে এটা হচ্ছে ও, এটা হচ্ছে তোমার এক্স, এটা আবার ও, এটা হচ্ছে আবার তোমার ওয়াই, এটা হচ্ছে আবার তোমার ও। ঠিক আছে, এটাকেই জাস্ট খুলে বা ছড়িয়ে দেখানো। দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা আমাদের ফিগার আছে। স্যার আজকে আর বেশি পড়াবেন নাকি স্যার? আর লাস্ট একটা জিনিস আছে স্যার, আজকে ছেড়ে দিন না। ছেড়ে দেবো, আরেকটা জিনিস একটুখানি করে নি, ওইটা আমি পরের দিনের জন্য ফেলে রাখবোই না। আর একটা ছোট্ট জিনিস আছে, আরেকটু হ্যাঁ, ওটাই আমি বলছিলাম স্যার, এটা যেটা আছে বাকি করিয়ে দেন। বাকিটুকু করিয়ে দিচ্ছি, বাকি খুব ছোট পার্ট আছে। তাই মোটেও বলিসনি। তাই মোটেও বলেনি। কেন? আচ্ছা ঠিক আছে, দেখো 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 এই জিনিসগুলো দেখো, দেখো এইগুলো এইগুলো ক্লাসে হওয়া উচিত। ঠিক আছে, এইগুলো আমার পড়ানোর কথাই, বাট এগুলো ক্লাসেও হওয়া উচিত। তোমরা যে ক্লাসে পড়ো বা যেখানে তোমরা যাই করো সেখানে এগুলো হওয়া উচিত। এগুলো এগুলো স্যারেরা ক্লাসে পড়ান না। দেখো সেখানে 50 জন টিচার আছেন, ঠিক আছে, একটা সাবজেক্টের জন্য এক একজন টিচার আছেন, আর সত্ত্বেও যদি এগুলো কভারেজ না থাকে তাহলে আর কি বলবে বলো? প্রত্যেকটা টিচার কিন্তু একটা করে সাবজেক্ট পড়ায়, দে হ্যাভ দেয়ার স্কোপ অফ, সত্যি কথা বলতে কি যত ডিপে যেতে পারে তত ডিপে ছেলেদেরকে গিয়ে সেই কনসেপ্ট গুলো বোঝাতে পারে। ঠিক আছে, এগুলো করা উচিত। এগুলো কি বলবো, ঠিক আছে, আমি চেষ্টা করব যতটুকু আমি জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করা। ঠিক আছে, এবার তোমাদের কাজ হবে আমি যেটুকু জানি তার উপর তোমাদের বিল্ড আপ করা। তোমাদের আরো পড়াশোনা করার যদি ইচ্ছা থাকে তো সেটাকে আরো বিল্ড আপ করার চেষ্টা করো। তবে এগুলো 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 ভেরি ইজি জিনিস। ঠিক আছে, দেখো এই জিনিস, এই ছবিটা আমি একদম বেসিক থেকে শুরু করেছি, মানে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করেছি, তারপর লোড লাইন ড্র করেছি, তারপর আইসিটাকে প্লট করলাম, তার রেসপেক্টিভ ভিসিটা কিভাবে ড্র করতে হয় সেটা তোমাদের দেখালাম। ঠিক আছে, তোমরা কোনো বই যদি পড়ো তখন কিন্তু এতটা ডিটেল ইনফরমেশন সেখানে পাবে না।
ঠিক আছে, যে কিভাবে প্লটিংটা হচ্ছে, গ্রাফিক্যালি কি করে বোঝা বোঝা যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু পাবে না। বুঝছে? বলো। হয়ে থাকলে বলবে। হচ্ছে পরটা যাই। বাদলের কোনো প্রশ্ন আছে? বাদল, তোমার এসি হচ্ছে কিন্তু, তুমি প্রথম থেকেই বলছিলে স্যার আমাকে এসিটা, এসি হবে না, এসি দেবেন না ট্রানজিস্টারে। আমি কিন্তু ট্রানজিস্টারে এসি দিয়ে দিয়েছি। বাদল স্যার ঢেকে গেছে। ও বাবা, বাদলদা নেই মনে হয় স্যার আমাদের মাঝখানে। আমাদের মাঝে নেই। ট্রানজিস্টার কিন্তু, ট্রানজিস্টার কিন্তু এসি দিয়ে দিয়েছি, আর এর থেকে বেশি এসি দেওয়া যাবে না। তাহলে স্যার বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাবে, আরো ছিল, অনেক কিছুই ছিল, ঠিক আছে, সবকিছু এত দেওয়া যাবে না। তোমাদের যেটুকু না জানলে নয় সেটুকুই আমি তোমাদের বলছি, কারণ এইটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে হার্ট অফ দ্য অ্যাম্পলিফায়ার। এইটা, এই ফিগারটাই অ্যাকচুয়ালি হার্ট অফ দ্য অ্যাম্পলিফায়ার যাকে বলে। এটাই হচ্ছে সবকিছু, এর উপরই সবকিছু দাঁড়িয়ে আছে। এখানে দেখো একসাথে কতগুলো প্লটিং হয়েছে। এখানে অ্যাকচুয়ালি 4টে প্লট একসাথে আছে, 4টে না 5টা প্লট একসাথে আছে। লোড লাইন আছে, আইবি বেস কারেন্ট আছে, কালেক্টর কারেন্ট আছে, আউটপুট ভোল্টেজ আছে, সবকিছু আছে। দেবজ্যোতি, অভিরূপ, রাহুল, তোমাদের কোনো সমস্যা থাকলে জানাবে। না স্যার, ঠিক আছে। দেখো লাস্ট পার্ট হচ্ছে, তাহলে এগোই। হ্যাঁ স্যার এগিয়ে। হ্যাঁ স্যার। এগোচ্ছে রে। হ্যাঁ এগোচ্ছে। দেখো লাস্ট একটা জিনিস আমি বলে এখানে কমপ্লিট করব, সেটা হচ্ছে আমাদের যে সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারটা আমরা পড়েছি না, এই যে সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারটা আমরা পড়েছি, দেখি এটা নেওয়া যাচ্ছে কিন্তু টোটাল হয়ে যাচ্ছে কেন। এই যে সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারটা পড়েছি, এই সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারটা, এই সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারটা যেটা আমরা পড়লাম, তার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা দেখে আজকে শেষ করে দেবো। সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারের মধ্যে যেটা অ্যাডিশন ছিল সেটা হচ্ছে, এখানে একটা ক্যাপাসিটর ছিল, এখানে একটা ক্যাপাসিটর ছিল, দিয়ে এখানে একটা লোড কানেকশন করা ছিল, দিস ওয়াজ আওয়ার কাপলিং ক্যাপাসিটর। এখানে একটা কাপলিং ক্যাপাসিটর ছিল, সেখান দিয়ে আমি এসি সাপ্লাই দিয়েছিলাম। তো এই যে ভি, এটা ধরো VIN, আর এটা ধরো তোমার RL,
আর এটা হচ্ছে ছিল তোমার বাইপাস ক্যাপাসিটার সিই। এবার এইটাকেই দুটো মোডে অ্যানালিসিস করা যায়, একটাকে বলে হচ্ছে ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট, আর একটাকে বলে হচ্ছে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। এই দুটো ইকুইভ্যালেন্ট সার্কিটে যদি আমরা ভেঙে দিতে পারি, তাহলে আমরা একটা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারকে খুব সহজেই অ্যানালিসিস করতে পারবো। এবার যখন আমি একটা ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করব, তখন আমরা কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে আমাদের সমস্ত এসি সোর্সেস, অল এসি সোর্সেস মাস্ট বি ইনঅ্যাক্টিভ, মাস্ট বি ইনঅ্যাক্টিভ। প্রত্যেকটা এসি সোর্সকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে, 1 নম্বর। আর ক্যাপাসিটার্স মাস্ট বি শর্ট সার্কিটেড, মাস্ট বি শর্ট সার্কিটেড। তো এই কন্ডিশনটা যদি আমরা খাটাই, তাহলে আমরা কি পাবো, যে সার্কিটটা পাবো সেটাই হচ্ছে আমাদের কাছে ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট। তার মানে কি, শুধু দেখো, শুধু এইটুকু পাচ্ছি আমরা, তাহলে শুধু এইটুকু আমরা পাচ্ছি, ঠিক আছে। এবার এখানে আর কি এক্সট্রা থাকছে, এখানে এক্সট্রা থাকার মধ্যে দেখো ইনপুট সাইডটা নেই, এসি সোর্সের ক্যাপাসিটারও নেই আর এসি সোর্সটাও নেই, জাস্ট এখানে একটা ক্যাপাসিটারটাকে শর্ট করে এখানে একটা লোড লাগানো আছে, দ্যাট ইজ আর, ঠিক আছে। দিস ইজ আওয়ার ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা হচ্ছে আমাদের কাছে ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট। এবং যদি ডিসি থাকে, তাহলে এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে দ্যাট ইজ আই ক্যাপিটাল সি, এইখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে দ্যাট ইজ আই ক্যাপিটাল বি, আর এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে দ্যাট ইজ আই ক্যাপিটাল ই, ঠিক আছে। দিস ইজ কল্ড অ্যাজ দ্য ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট। এবার এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে আমাকে কি করতে হয়, এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটার ক্ষেত্রে আমাদের একটু নোটিস করতে হয়। 1 নম্বর, all DC sources must be grounded, যতগুলো ডিসি সোর্স থাকবে সেগুলোকে আমাকে গ্রাউন্ড করতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে all the capacitors must be short circuited, তার কারণটা কি, আমরা ক্যাপাসিটারগুলো এমনই সিলেকশন করেছি, এখানে শর্ট সার্কিট বলাটা আমরা ভুল হয়েছে, এটা অ্যাকচুয়ালি ওপেন সার্কিট হবে, ঠিক আছে। এখানে শর্ট সার্কিট বলাটা আমার ভুল হয়েছে, দিস মাস্ট বি ওপেন সার্কিটেড, ঠিক আছে। এটা ওপেন শর্ট সার্কিট নয়, এটা ওপেন সার্কিট হবে, কারণ ডিসি তো ব্লক করে, তাই তো ওপেন সার্কিট হবে। আর এর ক্ষেত্রে হবে শর্ট সার্কিট। তো অল দ্য ক্যাপাসিটার্স মাস্ট বি শর্ট সার্কিট। এই ক্যাপাসিটারকে কেন শর্ট সার্কিট করবে, দেখো এক্সসি ইকুয়ালস টু 1/2 পাই এফসি, তাই তো। এইবার আমরা ফ্রিকোয়েন্সিটা এমনই সিলেকশন করব, এই ইনপুট এসি ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা এমনই সিলেকশন করব যাতে করে এক্সিটা খুব ছোট হয়, এক্সিটা খুব মিনিমাম হয়। তাহলে এক্সি মিনিমাম হওয়ার জন্য কি হতে হবে, ফ্রিকোয়েন্সিটা আমার একটু বেশি হতে হবে। তো আমরা যে সার্কিট যখন ডিজাইন করব, সেই সার্কিট ডিজাইনের সময় এমনই কায়দা করব যাতে করে এই যে ক্যাপাসিটার গুলো এখানে রয়েছে, 3টে ক্যাপাসিটারই ডিউ টু দিস সাপ্লাই উইল বিহেভ অ্যাজ আ শর্ট সার্কিট, একটা শর্ট সার্কিট হিসেবে বিহেভ করবে। এইটা আমরা ডিজাইনের সময় টেক কেয়ার করে নেব। তাহলে আমরা যদি এবার ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করি, তাহলে কিরকম হবে, ভালো করে বোঝো। এই হচ্ছে আমাদের কাছে ট্রানজিস্টার, এই ট্রানজিস্টারের অ্যাক্রসে যে রেজিস্ট্যান্স আরসি লাগানো ছিল সেটাকে গ্রাউন্ড করলাম, এখানে যে আর এল লাগানো আছে তাকে গ্রাউন্ড করলাম, এখানে যে R1 R2 আর আরই আছে, ঠিক আছে। এখানে আমরা কাকে কাকে গ্রাউন্ড করছি, এখানে আমরা R1 কে গ্রাউন্ড করলাম, R2 কে গ্রাউন্ড করলাম, ঠিক আছে। R1 R2 কে গ্রাউন্ড করেছি, আর আরই কে আরই থাকবে না। তার কারণটা হচ্ছে আমি সিটাকে শর্ট সার্কিট করে দিই, সিটা যদি শর্ট সার্কিট করে দিই, আরইর কোনো এক্সিস্টেন্স থাকবে না। মানে যদি ধরো আমি এখানে একটা ক্যাপাসিটারকে রেজিস্ট্যান্সকে গ্রাউন্ড দেখাই আর পরের পিনটাকে এরকম শর্ট সার্কিট দেখাই, তার মানে ইকুইভ্যালেন্টলি আমি কি করেছি, শুধুমাত্র এখানে একটা শর্ট সার্কিট ইউজ করেছি, ঠিক আছে। জাস্ট আমি এখানে দেখিয়ে রাখলাম। আর নেক্সট আমি কি করেছি, নেক্সট আমি এখানে একটা এসি সোর্স লাগিয়েছি, কারণ এটা তো এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। ইন দ্যাট কেস আমাকে এইরকম ভাবে দেখাতে হবে। এটা হচ্ছে ভি ইন, ঠিক আছে। এইটা হচ্ছে আমার কাছে, একটা হচ্ছে আরসি
একটা হচ্ছে আরএল, ঠিক আছে? এটা হচ্ছে আরই, বাট এই আরইটার কোনো এক্সিস্টেন্স থাকবে না, কারণ আমি এখানে সিইটাকে যেহেতু শর্ট সার্কিট করে দিয়েছি, তার মানে এই আরইর এক্সিস্টেন্স কিছু নেই, অ্যাকচুয়ালি এটা শর্ট সার্কিটের ফর্মেই রয়েছে। সো এই যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটে যে কারেন্ট গুলো পেলাম দিস ইজ দিস ওয়ান, আর এখানে যদি আমি যে কারেন্ট গুলো পাচ্ছি দ্যাট ইজ আই স্মল বি, এখানে যে কারেন্ট আসছে দ্যাট ইজ আই স্মল সি, আর এখানে যে কারেন্ট ফ্লো হচ্ছে দ্যাট ইজ আই স্মল ই, ঠিক আছে? এই তিনটে হচ্ছে কোন কারেন্ট গুলো? শুধুমাত্র এসি সোর্স ট্রানজিস্টরে দেওয়ার জন্য যে কারেন্টের ফ্লোটা হচ্ছে সেটা। আর এখানটা কোনটা ছিল? এখানটা হচ্ছে শুধুমাত্র ডিসি সাপ্লাই থাকার জন্য যে কারেন্টের ফ্লো হচ্ছে সেটা। এবার তুমি যদি সুপারপজিশন থিওরেম তোমার মনে থাকে, তখন তুমি বুঝতেই পারবে যে এই সার্কিটের অ্যানালিসিস করার জন্য আমি যদি ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট আর এসি ইকুইভ্যালেন্ট সার্কিটকে কম্পেয়ার করে যোগ করে দিই, তখনই আমরা কিন্তু ডিটেলটা পেয়ে যাব। তার মানে আই ক্যাপিটাল বি মানে আমরা কি পাচ্ছি? ক্যাপিটাল আইবি প্লাস স্মল আইবি। আই ক্যাপিটাল সি মানে কি পাচ্ছি? ক্যাপিটাল আই ক্যাপিটাল সি প্লাস ক্যাপিটাল আই স্মল সি, স্মল আই ক্যাপিটাল স্মল সি। আর স্মল আই ক্যাপিটাল ই মানে হচ্ছে ক্যাপিটাল আই ক্যাপিটাল ই প্লাস স্মল আই স্মল ই, ঠিক আছে? মানে এই প্রত্যেকটা প্যারামিটারকে যদি আমি ইন্ডিভিজুয়ালি যোগ করে দিই বাই সুপারপজিশন থিওরেম, তখন কিন্তু আমরা ইকুইভ্যালেন্ট কারেন্টস গুলো পেয়ে যাব, ঠিক আছে? সো দিস ইজ দ্য ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার, and this is the AC equivalent circuit of a single stage amplifier. মনে রাখবে, এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা কিন্তু ফাইনাল ফিগারে ড্র করা হয় না, এটাকে অমিট করে দেওয়া হয়। এই ফিগার এটাকে বাদ দিয়ে দেওয়া হয়, জাস্ট এটাকে শর্ট সার্কিট করা থাকে, ঠিক আছে? জাস্ট এইটুকু খেয়াল রাখলেই হবে। আজকে আমার অন্য কিছু পড়ানোর নেই, এখানেই আমার বক্তৃতা শেষ। তোমার কোনো তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। এইটা আমরা কি পড়লাম? এটা আমরা পড়লাম অ্যানালিসিস অফ সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার using its equivalent DC equivalent and AC equivalent circuit, ঠিক আছে? Analysis of single stage CE amplifier through DC and AC equivalent circuit দেখো, এবং এই যে ছবিটা তৈরি হলো, এই ছবিটা দিয়ে আমি পরের দিন তোমাদের দেখাবো কিভাবে অ্যাম্পলিফায়ারের ব্লক ডায়াগ্রাম ড্র করা হয়, ঠিক আছে? আজকে তোমাদের গল্প এখানেই শেষ। স্যার তোমাদের কোনো, হ্যাঁ বলো। বলছি স্যার, আপনি এই যে সার্কিটটা, ডিএসসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা এত না গ্রাউন্ড করে যদি সব কটাকে আমি একটা রিটার্ন না, পার্ট দিয়ে দিতাম, করতে পারো, অসুবিধা নেই। এটা তুমি স্যার তার মধ্যে এরকম কোন, দেখায় কেন? তুই উপরে দেখা না, তুই উপরে দেখা, উপরটা গ্রাউন্ড দেখা। জেনারেলি গ্রাউন্ডটাকে আমরা বেস লাইনটাকে ধরি না, নিচের দিকে গ্রাউন্ড ধরা হয় বলে প্রত্যেক কটা রেজিস্ট্যান্সকে নিচের দিকে দেখানো হয়। উপরের দিকে গ্রাউন্ড তুই করতেই পারিস, কিন্তু মানে রিপ্রেজেন্টেশন হিসেবে ওটা ঠিক দেখায় না। মানে কমনলি আমরা কি করি, দেখ, প্রত্যেক কটা গ্রাউন্ডকে আমরা মাটির দিকে দেখাই, মাটিটা তো নিচের দিকে, মাটিটা তো আকাশের দিকে নয়। এটা কমন রিপ্রেজেন্টেশন হিসেবে আমরা এটাকে জেনারেলি দেখি থাকি। হ্যাঁ, তুই এখানে কি কি করতে পারিস, যেমন তুই এখানে R1 R2 কে কোল্যাব করে একটা প্যারালাল রেজিস্ট্যান্স দেখাতে পারিস, এটাকে যেমন তোর থাকবে না, ঠিক আছে? তুই RC দেখালি, RL তোকে দেখাতে হবে, ঠিক আছে? আর আউটপুটটা আমরা কোথা থেকে কালেকশন করছি? আউটপুটটা কিন্তু আমরা এই RL থেকে কালেকশন করছি, এই প্লাস মাইনাস V0। এটা আমি ছোট হাতের V0 করে দিলাম, আর এটা হচ্ছে প্লাস মাইনাস ক্যাপিটাল V0 করলাম, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট গুলো পড়তে হবে, এবং ইকুইভ্যালেন্ট সার্কিটের অ্যানালিসিস থেকে ট্রানজিস্টরের সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারকে বুঝতে হবে। আগের দিন যে ফিগারটা আমরা ড্র করেছিলাম এসি অ্যানালিসিসের ক্ষেত্রে, ওটা ছিল ট্রানজিস্টরের ইকুইভ্যালেন্ট সার্কিট। আজকে যেটা বললাম সেটা হচ্ছে সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারের ইকুইভ্যালেন্ট সার্কিট। আগের দিন যেটা আর পাই জিএম ওই সমস্ত দিয়ে ক্যালকুলেশন করেছিলাম, ওটা ছিল ট্রানজিস্টরের নিজের ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে? আর আজকে যেটা করলাম সেটা হচ্ছে সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা তৈরি হলো ইউজিং দিস ভোল্টেজ ডিভাইডার বায়াস, কাপলিং ক্যাপাসিটারস, এইগুলো নিয়ে উইথ এসি সোর্স, এগুলো নিয়ে যে টোটাল সার্কিটটা তৈরি হয়েছিল তার ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু আমি এখানে তৈরি করলাম। আগের দিনটা কি করেছিলাম?
ট্রানজিস্টারটা করেছিলাম, মানে এই শুধু এইটুকু ব্লকের করেছিলাম, এইটুকু এলিমেন্টের আমি কিন্তু ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করেছিলাম আগের দিন যেটা করেছিলাম। এসি সোর্স দিলে এর ইকুইভ্যালেন্ট, এই ট্রানজিস্টারের ভেতরের ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আমি প্লট করেছিলাম। আজকে কি করলাম, আজকে টোটাল অ্যাম্পলিফায়ার সার্কিটটা করলাম। ঠিক আছে, জাস্ট এইটুকু পয়েন্ট খেয়াল রাখো, বাস, আর কিছু করার দরকার নেই। বলো, আর কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? রাহুল আবার দুটো দিয়ে ঢুকেছে। না তো স্যার। তোমাকে দূরে দেখাচ্ছি হ্যাঁ, রাহুল। হ্যাঁ স্যার, ওই ল্যাপটপের মাইক্রোফোন তো কাজ করে না। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ আমরা এখানেই শেষ করবো। স্যার লিভ বললাম ঠিক স্যার। আছে, হুম হুম হুম, হুম, বাই। ঠিক আছে স্যার।